সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা তো ঈদের আগে শেষ পর্ব করছি, ঈদের পরে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের টপিকটা হচ্ছে যে বড় হবার সময় সন্তানরা আমাদের মাঝখানে বড় হয়, বাবা মার মাঝখানে। তারা কিন্তু আমাদের চোখের ভাষা, মুখের ভাষা বেশি পড়তে পারে। অনেক সময় ওরা ভাষা হয়তো বলতেও পারে না, ভাষা দিয়ে প্রকাশও করতে পারে না, কিন্তু আমাদের চোখ মুখের ভাষা তারা কিন্তু পড়তে পারে। তো এবং চোখ মুখের ভাষা থেকে ওরা বোঝে যে আমরা কেমন আছি। তো সেই জন্য আজকে টপিকটা দেওয়া হয়েছে যে আমরা যখন বাচ্চারা যখন বড় হয়, সন্তানরা আমাদের মাঝখানে বড় হয়, বাবা মার মাঝে বড় হয়, তখন তারা বাবা মার অভিব্যক্তির মধ্যে আবেগীয় অভিব্যক্তি যে হচ্ছে, পরস্পরের জন্য যে অভিব্যক্তিটা তারা প্রকাশ করছেন, সেখানে তাদের পারস্পরিক ভালোবাসা, অর্থাৎ বাবার চোখে মায়ের জন্য ভালোবাসা, মায়ের চোখে বাবার জন্য ভালোবাসা, তাদের তাকানো, তাদের কথা বলা, এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা অত বেশি খেয়াল করতে হয় না। ওরা যেহেতু খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়, বাচ্চারা কিন্তু ইমোশনালি খুব পিক আপ করতে পারে। ওরা কিন্তু কগনিশন থাকে না, ওদের ওদের যুক্তিটা থাকে না, কিন্তু ওরা আবেগটা খুব বুঝতে পারে। ওই সময়টাতে তারা দুজনের চোখে ভালোবাসা থাকাটা, অভিব্যক্তি থাকাটা চোখে মুখে, সেটা এত গুরুত্ব কেন বহন করে, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা আছেন আমাদের স্টুডিওতে। তারা দুজনেই আমার পুরনো স্টুডেন্ট, বেশিরভাগ সময় তাই হয়। একজন হচ্ছে ডক্টর কামরুজ্জামান মজুমদার, ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাচ্ছি। কামরুজ্জামান হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে একজন অধ্যাপক হিসেবে কাজ করছে, অধ্যাপনা করছে। আর আরেকজন হচ্ছে জোহরা পারভিনও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেক ভালো কাজ করছে। তো তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। থ্যাংক ইউ ম্যাডাম। তো আজকে কে আগে বলবে টপিকটা নিয়ে? প্রথমে স্যার বলুন। স্যার বলবে? আচ্ছা স্যার। ম্যাডাম তো খুব সুন্দর করে বললেনই যে আসলে কেন ইম্পর্টেন্ট, এবং আমরা অনেক সময় মনে করি বাচ্চারা আসলে বুঝতে পারে না বা পারবে না, আমরা আমাদের মতো থাকি, ওকে ভুলায় রাখবো। এটা কখনোই হয় না, বাচ্চারা খুবই ভালো রিড করে। আমরা যেহেতু প্রবলেম নিয়ে কাপলরা আমাদের কাছে আসে, খুব কমনলি শুনি এগুলি আমরা। যখন ক্রাইসিস হচ্ছে কাপলদের মধ্যে, বাচ্চারা কিন্তু খুব সাফার করে, কারণ ওরা ওই ফেসটা দেখতে পায় না যেটা ওরা চায় দেখতে। দেখা যাচ্ছে বাবা কেটে কিনে আসছে মায়ের কাছে, মা কেটে কিনে আসছে বাবার কাছে, ওরা খুব চেষ্টা করে এটাকে ওদের মতো করে ম্যানেজ করতে। কারণ ওরা তো আর জানে না যে সাইকোলজিক্যালি কি হয়। ওরা দেখে যে হাসছে না বা কথা বলছে না, ওরা জোড়া দেওয়ার চেষ্টা করে। তো এই ক্রাইসিসটা খুবই হয়, এবং বাচ্চারা যখন দেখে যে বাবা মা হাসি খুশি আছে, ভালো আছে, এটা কিন্তু একটা পারমিশন দেয়া যে আমিও হাসি খুশি থাকতে পারি। একটা বাচ্চা যখন, বাবা মা যখন সাফারে, বাচ্চা ফিল করে না আমিও ভালো থাকতে পারি না। মডেলিংয়ের কথা আমরা খুব বলি, আমরা অনেক সময় বলি মুখে কথা বলে এটা করো এটা করো, এটা যতটা না কাজে লাগে তার চেয়ে বেশি কাজে লাগে যখন কাউকে দেখতে পাই আমরা। তো বাচ্চাদের তো জগৎটা বাবা মা এবং ছোট ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ। ওরা বাইরে দেখে কিন্তু ওখানে অনেক বেশি শেখে ওরা। যখন বাবা মা ফার্স্ট ইউনিট, অ্যাটাচমেন্টের জায়গা, ওখানে যখন দেখতে পায়, ওরা আসলে ওই জায়গাটা তৈরি করতে পারে যে না, কাম থাকা যায়, হাসি খুশি থাকা যায়, ভালো থাকা যায়, সম্পর্কটা কীভাবে হতে পারে। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় বলি যে প্রথম 5 বছরের বাচ্চা অনেক কিছু শেখে আসলে, ল্যাঙ্গুয়েজ থেকে সব কিছুই তো শেখে ওরা যখন শেখে যে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরকম হতে পারে, ওই ছাপটা কিন্তু ওর মধ্যে রয়ে যায়। ও কিন্তু পরে ওইটাই ক্রেভ করে এবং ওইটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, যে আমার বাবাকে দেখেছি মার সাথে এরকম করতে, মাকে দেখেছি বাবার সাথে এরকম করতে। ও যখন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে যাবে, ও কিন্তু একই কাজই করবে। তো আমরা আসলে যখন চিন্তা করি সোসাইটিটা কীভাবে ভালো হতে পারে, যদিও এখন অনেক চেঞ্জ হয়ে যায় সব কিছু আর ফর্মুলার মতো চলবে না। তো যখন সোসাইটিটা কীভাবে ভালো হতে চিন্তা করতে চাই আমরা, আসলে সোসাইটাল যে ফার্স্ট ইউনিট ফ্যামিলি, ওখান থেকে কাজটা শুরু হওয়া দরকার, এটা নিয়ে কাজ করা দরকার। তবে এখানে আমি একটা ছোট্ট বিষয় বলে রাখতে চাই, অনেক ফ্যামিলি মেম্বাররা, প্যারেন্টসরা এটা নিয়ে অতিরিক্ত কনসার্ন হয়ে যান আবার, যে আসলে ঝগড়া আছে, তারা কাভার আপ করতে চায়, ওর সামনে ভালো থাকতে হবে। ওইটা খুব একটা কাজ করে না, কারণ বাচ্চারা ঠিকই রিড করে। বরং আমরা বলবো যে কাপলদের মধ্যে যে ক্রাইসিস থাকে, তারা যেন হেল্প নেন ওটাকে সলভ করার জন্য, উদ্যোগ নেন। বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে রাখা সম্ভব না আর কি। জোহরার কাছে পরে আসে, একটা ফোন আসছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শুনছি আমি আমরা সবাই। প্রশ্নটা করব এখন। জি শিওর, বল। প্রশ্নটা করার আগে একটু আমার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলে নেই। একদম ঠিক আছে। আমি আমার বাবার সাথে সংসারে আছি, আমাদের ফ্যামিলি এতটুকুই। আমার মা 3 বছর আগে মারা যান, এবং আমি আমার বাবা মার একমাত্র সন্তান এবং অনেক লেটে জন্ম নেওয়া সন্তান। তো আমার একটা সমস্যা এখন হচ্ছে
যে বাবার সাথে অ্যাডজাস্ট করে থাকতে গিয়ে আমার অ্যাংরি আউটবার্স্ট যেটাকে বলে, খুব বেশি রাগ হওয়াটা কয়দিন পর পর। ও বাই দ্য ওয়ে, আমি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত একজন ব্যক্তি। আচ্ছা। আমি যখন 2014 সালে আমেরিকাতে মাস্টার্স করতে যাই তখন এটা ধরা পড়ে এবং ট্রিটমেন্ট হয়, কিন্তু বাংলাদেশে আসার পর ট্রিটমেন্টটা অন অফ যাওয়াতে আমার খুব অ্যাগ্রিভেট করে বাইপোলারটা এবং আমাকে 2 বার হাসপাতালে ভর্তি করা হয়। তো আমি ওষুধে খাচ্ছি, এখন ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি খেয়াল করছি যে আমার বাইপোলারটা ওষুধের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা। যে কারণে আমার বাবা আমাকে এত ভালোভাবে রেখেছে, আমাকে এত কিছু দিয়েছে, তারপরও এই বাবার সাথেই আমি খুবই দুর্ব্যবহার কদিন পর পর করি। এগুলির কারণগুলো আমি আপনাকে একটু বলি। কারণগুলো হচ্ছে এরকম যে আমার বয়স যখন 6, when I was 6 years old, এই 6 বছর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত when I am 36 years old, আমি একটা স্বপ্ন, একটা ড্রিম হারবার করি। সেটা হচ্ছে আমি হিন্দি ছবি দেখে বড় হয়েছি বলে আমার মনে হয় যে আমি হিন্দি ছবির অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে সাপোর্ট করেনি বলে আমি হতে পারিনি। এই জিনিসটা আমাকে খুব ফ্রাস্ট্রেট করে। আই ওয়াজ নেভার ম্যারিড, আমার কখনোই বিয়ে হয়নি, বাবার সাথে থাকি এবং আমি বাবাকে ছোটখাটো জিনিস নিয়ে ব্লেম করি যে তুমি অমুককে কেন তখন টাকাটা দিছিলা বেশি বেশি বকশিস, এই জন্য আজকে আমার ঘরে টাকার সংকট হচ্ছে। এগুলো নিয়ে খুবই অ্যাবিউজিভ এবং মানে চ্যাস্টিসির লিমিট ক্রস করা ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার আমি চলে যাই। হি ইজ 85 years old and তার তো মাঝে মাঝে আমার এই ব্যবহার থেকে আমার মনে হয় যে আমার বাবার সাথে আমার থাকাটা আমার বাবার জন্যই সেফ না। তো আমি ওষুধ খাচ্ছি, বাইপোলারের কাউন্সিলিংও করেছি, তারপরও বাইপোলারটা আমাকে এভাবে ঘেরে বসেছে যে আমি রিয়াক্ট করি অসম্ভব খারাপ ভাবে মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে বাবার প্রতি অনেক বেশি লাভ, অনেক বেশি ভালোবাসা, দুইটা এক্সট্রিম এন্ডে চলে যাচ্ছে আমার ব্যবহারটা। কখনো এক্সট্রিম ভালোবাসা, ভালো লাগা বাবার সাথে, অনেক বাবাকে আদর করা, আর মাঝে মাঝে বকা ঝকা দিয়ে একদম ঝেড়ে রেখে দেওয়া। তো আমি আমার বাবার সাথে কিভাবে সুন্দরভাবে বাসা করতে পারবো, আমার বিয়ে করা উচিত হবে কিনা, এই দুইটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি বলিউড অ্যাক্ট্রেস যে হতে চেয়েছিলাম, এটা যে আমি এখনো হারবার করি, এই বিষয়টা নিয়ে আমি কিভাবে ডিল করব? আচ্ছা, খুব সুন্দর করে একদম পয়েন্টেড কোশ্চেন করেছো তুমি। আচ্ছা, খুব মানে খুবই আমার কাছে ভীষণ সচেতন আর খুব মানে থটফুল মনে হলো তোমাকে। একটু জানতে চাচ্ছিলাম যে তোমার এই যে বাইপোলারটা যে এত পরে ডিটেক্ট হলো, সাধারণত বাইপোলারিটি মানে যদি হিডেন অবস্থায় থাকে এটা 21-22 বছর বয়সেই মানে এটা সারফেস করার কথা, কিংবা মানে 20s, আর্লি 20s-এ, মানে ওই সময়টাতে আমি জার্নালে যেটা পড়েছি আর কি, রিসার্চে। হ্যাঁ, তোমারটা তো সারফেস করলো কবে, কোন ইয়ার, কোন বয়সে? আমার যখন আমার বার্থ ইয়ার যদি 1987 হয় আর 2014-এ যদি বাইপোলারটা ধরা পড়ে, তাহলে আই থিংক আমার লেট 20s এর দিকে ধরা পড়ে। লেট 20s-এ ধরা পড়েছে, হ্যাঁ। আর ইজ দেয়ার এনি ফ্যামিলি হিস্ট্রি? যে সাধারণত আমরা বাইপোলার ওসিডি তে ফ্যামিলি হিস্ট্রি পাই। এইটা আসলে সত্যি কথা বলতে কি ফ্যামিলিতে কারণ নাই। না, এক্সটেন্ডেড ফ্যামিলি হয় না, যে গ্র্যান্ড প্যারেন্টস বা তাদের আগের কাউকেও, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। আমার যতদূর আমি জানি আমার ফ্যামিলি বেশ বড়, স্পেশালি আমার আব্বার সাইডে। আমার কোনো এক্সটেন্ডেড গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার বা কোনো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার কারোরই বাইপোলার ছিল না। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার না, ধরো কাজিনদের মধ্যে আমরা পাই অনেক সময়, মানে স্পেশালি আমি জিজ্ঞেস করে পেয়েছি আর কি। বিশ্বাস করেন আমি যতটুকু, আমি তো অনেক মানুষকে চিনি আমার ফ্যামিলিতে, কারোর মধ্যে এটা নাই, কারোর মধ্যে নাই। আমার আরেকটা জিনিস আমি একটু বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমি মনে করি, আই মে বি রং, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা তো একটা সার্টেন স্ট্র্যাটা অফ সোসাইটিতে বসবাস করি। আমার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া মেয়ে, আমি আমার স্কুলের ফ্রেন্ডদেরকে, আমার কাজিনদেরকে আমি ছোটবেলা থেকে দেখতাম যে বাবা মারা হয়তো বছরে একবার কোথাও বিদেশে বেড়াতে নিয়ে যেত, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আমার বাবা মা বয়স্ক হওয়ার কারণে আমাকে একটানা 15 বছর দেশের বাইরে কোথাও নেয়নি বলে হয়তো আমার উপর একটা চাপ সৃষ্টি হয়েছে, বলে হয়তো আমার এনভায়রনমেন্টাল কজ থেকে আমার বাইপোলারটা হয়েছে। আচ্ছা, বলো তো তোমার বাবা মার ডাইনামিকটা কেমন দেখেছো ছোটবেলা থেকে? তাদের এজ গ্যাপটা কত ছিল আর ডাইনামিক অফ রিলেশনশিপটা কেমন? আমার বাবা মার এজ গ্যাপ হচ্ছে 13 ইয়ার্স। আমার মা আমার বাবা থেকে 13 ইয়ার্স এর ছোট। হ্যাঁ জি। তো আমাদের ফ্যামিলি এমনিতে নরমাল ছিল, মানে আনইউজুয়াল তেমন কিছুই ছিল না। না, নরমাল অ্যাবনরমালটা আমরা খুবই একদম মোটা দাগে বলি, বাট হয় না যে দুজন দুজনের প্রতি তাদের যে মানে আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে দুজনের চোখে দুজনের জন্য ভালোবাসা, দুজনের মুখে দুজনের প্রতি ভালোবাসার অভিব্যক্তি, এই ধরনের কি তুমি দেখার সুযোগ পেয়েছো?
আমি তো মনে করি যে এগুলি সবকিছুই ছিল। হয় না, একটা আমার বাবা মা একটু পুরানো জেনারেশনের মানুষ, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কোনো রোমান্টিক বিষয় হয়তো ছিল না তেমন একটা, কিন্তু আমি মনে করি যে আই ওয়াজ রেজড ইন আ গুড হাউস হোল্ড। ওকে, কিন্তু দ্যাটস আমাকে গুড। নেগলেক্ট করা হয়েছে, ওই যে আমাকে বিদেশে বেড়াইতে নিয়ে যায়নি অন্যদের মতো, আমি দেখতাম অন্যরা যাচ্ছে আমি যেতে পারছি না, নেগলেক্ট ডেফিনেটলি করা হয়েছে, একটু আনকেয়ার্ড, আমার বাবাও স্বীকার করেন একটু নেগলেক্ট আমাকে করা মানে হয়েছে। বাবার ইনকাম ছিল যেটা দিয়ে উনি অ্যাফোর্ড করতে পারতেন, তাই তো? জি, যেরকম তখন হয়তো বাবা সেরকম ইনকাম ছিল কি ছিল না এটাতে হয়তো নাই গেলাম, কিন্তু এর পরে গিয়ে 2011 থেকে আরম্ভ করে এই 2024 পর্যন্ত আমি দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি, আমেরিকাতেও পড়াশোনা করেছি, তা আমাকে যে বাবা দেয়নি তা তো না, দিয়েছে তো প্রচুর, তাই না? মানে ছোটবেলার একটা কষ্ট রয়ে গেছে আর কি। একটা এখনো মন খারাপ হয় যে ইস, আমি এত লম্বা সময় ধরে বাংলাদেশে ছিলাম, আমাকে কোথাও নিয়ে যায়নি, খারাপ লাগে, খারাপ আচ্ছা, লাগে হাউ চিন্তা কাম করে। ইউ আর দ্য অনলি চাইল্ড, মানে দে ডিডন্ট ট্রাই ফর অ্যানাদার চাইল্ড নাকি? Actually what happened was, আমার জন্মের 11-10 বছর আগে আমার আম্মুর একটা স্টিল বর্ন বেবি হয়েছিল। আচ্ছা ওটার পরে এত কমপ্লিকেশনস গিয়েছে যে আমার আব্বুর আর আমার আম্মুর ওই স্টিল বর্ন বেবি হওয়ার প্রায় 10-12 বছর পরে আমি হয়েছি। আচ্ছা আচ্ছা, বাই দ্যাট okay. টাইম দে ওয়ার কোয়াইট ওল্ড। বুঝছেন, এই হচ্ছে কথা। মানে তোমার সাথে তোমার বাবা মার এজ গ্যাপটা অনেক হয়ে গেছে আর কি। অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ। আমাকে তো অনেকে বলে তোমার বাবার সামনে তুমি দাঁড়ালে ওরা বলবে ওরা তোমার দাদা। হ্যাঁ, মানে Age gapটা অনেক বেশি। গ্র্যান্ড চাইল্ডের মতন একটা Grandchild এর ব্যাপার মতো, ছিল। জি, জি, হ্যাঁ, জি। তো সেই জন্য সেটাও কিন্তু একটা বাচ্চাদের মন খারাপ হওয়ার ব্যাপার হয়, তাই না? বাচ্চাদের সাথে আমি অনেক কিন্তু লাফালাফি অসম্ভব করতে lonely, হয়। জি জি, আমি অনেক লোনলি ফিল করি সব হ্যাঁ। সময়, তখনও করতাম, ছোটবেলায়ও করতাম, এখনো করি। এবং লোনলি ফিল করাটা আমাকে খুব কষ্ট দেয়। আমি যখন আমার আব্বু জুম্মার নামাজি চলে যায়, আমি 2 ঘন্টা বা 1 ঘন্টা একলা থাকি, বাসায় হাউসকিপার আছে কিন্তু আমি অ্যাজ আ ফ্যামিলি আমি একলা আছি, সেই। আমাকে খুব কষ্ট দেয়। আমার খালি মনে হয় আমার বাবা মারা যাওয়ার পর আমি কিভাবে থাকবো, আমি তো এটা সহ্য খুব করতে পারবো তোমার না। ভয় লাগে ফিউচার নিয়ে। আরেকটা আমার, প্রশ্ন ছিল জি, যে জি, ইউ সেড দ্যাট ইউ নেভার গট ম্যারিড, মানে এটার জি। পেছনে কি কোনো কারণ আছে? এই যে আমার বাইপোলারটার কারণে হয়তো অনেক যারা বিয়ের প্রপোজাল আনতো, সাধারণত আমাদের মতো ফ্যামিলিতে আত্মীয় স্বজনরাই বিয়ের প্রপোজালটা আনে। আচ্ছা আচ্ছা, আমার বাইপোলার ধরা পড়ে মানুষ ঘাবড়ায় গিয়ে বিয়ের প্রপোজাল আনা বন্ধ করে দিয়েছে। আমার আম্মু 8 বছর ইউনাইটেড হসপিটালে ডায়ালিসিসের পেশেন্ট থাকার পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ওহো। তখন আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল, খারাপ সময় যাচ্ছিল, তখনও আমার বিয়েটা হয়তো সম্ভব ছিল না। আমি আমেরিকায় 1.5 বছর পড়াশোনা করতে গিয়েছি, তখনও সময় নষ্ট হয়ে গেছে, নানা ফ্যাক্টরস এর কারণে আমার বিয়েটা আর তুমি কি ওরকম অল্প বয়সে কোনো প্রেমের সম্পর্ক বা কিছু ওটা হয়নি? আমার সম্পর্ক কিছু হয়েছে অবশ্য, কিছু রিলেশনশিপ ছিল, বাট ওগুলো একটাও মানে ফ্রুটফুল ছিল না, ওয়ার্কআউট করেনি আর কি। ওয়ার্কআউট করেনি। জি, ওকে, এক্স্যাক্টলি। হ্যাঁ, একটু তুমি তো প্রশ্নগুলো খুব সুন্দর করে ফেলেছো। একটা হচ্ছে যে তুমি মানে কি করে আরো ভালো একটা মানে আরো প্রোডাক্টিভ লাইফ কি করে লিড করতে পারো, আর জি। ম্যারেজের ব্যাপারে জিজ্ঞেস করেছো। আর করাটা কি উচিত হবে কিনা, যেহেতু হ্যাঁ। বাবার সাথে খারাপ ব্যবহার করছি, বাবা ভয় হ্যাঁ। পাচ্ছে, বিয়ের পরে হাজবেন্ডের সাথে এরকম রাগ অ্যাংরি আউটবার্স্ট করতে থাকলে তো সংসার ভেঙেই যাবে, এই জন্য আমার বিয়েটা দিতে সে কনফিডেন্ট ফিল করছে না। সেই, হ্যাঁ। আর তুমি যে কাউন্সিলিংটা নিয়েছো, আমার আরেকটা প্রশ্ন, সরি, কাউন্সিলিংটা নিয়েছো সেটা কি দীর্ঘদিন করেছো নাকি অল্প একটু নিয়েছো? এইটা গত 2-1 সপ্তাহ ধরে একটা PHWC তে আমি করেছি, 2টা সেশন আচ্ছা। হয়েছে, এখন আর হচ্ছে না। ওরা আমার থেকে আমার কথাই খালি শুনছেন, ওরা এখন পর্যন্ত ইনপুট দেওয়ার মতো কাউন্সিলিং অবস্থায় আসে নাই, তো আরো আচ্ছা। কয়েকটা সেশন করতে গেলে হয়তো দেখা যাবে যে ইনপুট দিচ্ছে আমাকে আর একটু। আচ্ছা আচ্ছা, ওকে, আই গট ইউর পয়েন্ট। একটু লাইনে থাকো, আমাদের জি, জি। অতিথিদের প্রশ্ন থাকতে পারে। জি, জোহরা প্রশ্ন অবশ্যই। আছে। জি, থ্যাংক ইউ দর্শক। আমি শুনছিলাম আপনি বলছিলেন যে বিএমডি, বাইপোলার মুড ডিসঅর্ডার, এটার ওষুধের ব্যাপারে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এই তথ্যটা আপনি কোথায় পেয়েছেন? আপনার সাইকিয়াট্রিস্ট এইটা বলেছে? জি, এইটা আমি ওষুধ খাওয়ার পর যখন দেখলাম যে আমি রাগ হচ্ছি বারবার, তখন আমি ডাক্তারের কাছে না গিয়ে নিজেই ইন্টারনেট থেকে রিসার্চ করে বের করেছি যে ওষুধের এগেন্স্টে বাইপোলারটা যখন রেজিস্ট্যান্ট হয়ে যায় তখনই এরকম হয় কিনা। পরে আমি দেখলাম যে এটা হয় এরকম। আচ্ছা আবার ডাক্তার আমার ওষুধ আবার বদলাইও দিয়েছে, ওই ওষুধ বদলানোর পর 5-6 দিন ভালো ছিলাম, আবার অ্যাংরি রিয়াকশন গুলো আবার আসছে। আচ্ছা, দর্শক, আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে এই বিষয়টায় একজন সাইকিয়াট্রিস্টের সাথে আপনি যুক্ত আছেন,
তো যা কিছু হোক ওই সাইকিয়াট্রিস্টের একটা সাথে সেকেন্ড, আমরা এগুলো পরে বলবো। আচ্ছা তোমার প্রশ্ন থাকলে। আচ্ছা সরি ইয়েস ম্যাডাম। ইউ হ্যাভ নো আদার কোয়েশ্চেন? আর আপনি রেগুলার কন্টিনিউ করছেন মেডিসিন? ডেফিনেটলি আমি নিজ দায়িত্বে মেডিসিন আপনি ঠিকমতোই খাই। ভেরি গুড। একটা প্রশ্ন ভুলে গেছি। আচ্ছা, আমার ছোট প্রশ্ন ছিল, আপনি বলছেন যে আপনার ফিল্মের অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা ছিল, জি। এছাড়াও আর কোনো ইচ্ছা কি ছিল? আমরা সাধারণত দেখি যে বাইপোলার যাদের থাকে তারা অনেক সময় অনেক বড় বড় ইচ্ছা থাকে তাদের, যেটা করতে পারেন না ওনারা, এটা কষ্ট থাকে। এরকম ইচ্ছা ছাড়াও ইচ্ছা ছিল, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি একটু ফেমাস মানুষকে পছন্দ করেছিলাম এবং তাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী হয়ে গিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে ওইটা মাথার মধ্যে আর কাজ করছে না। ওকে, ঠিক আছে। আচ্ছা একটা প্রশ্ন। একটা কোয়েশ্চেন। দর্শক, আপনার বন্ধু মহল আছে, আপনার নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, সেটা কি অবস্থায় আছে? বন্ধু আমার বান্ধব? সোশ্যাল নেটওয়ার্কটা হচ্ছে এরকম যে আমার যারা ফ্রেন্ড, ওদের মধ্যে যারা সবচেয়ে ক্লোজ আমার, ওরা হচ্ছে আমার মার বয়সী। আমার একটা আন্টি আছেন, আমি বনানীতে থাকি, উনিও বনানীতে থাকেন, একটা আন্টি আছেন। সরি ইন্টারাপ্ট করলাম, আন্টির জি। কথা বলছি না, আমি আপনার বন্ধু বান্ধবের সার্কেল। আন্টি ফ্রেন্ডের মতো, ওনার আচ্ছা। সাথে আমি মানে কক্সবাজার বেড়ায় আসছি। আরেকটা আন্টি, এটা আবার আরেকজন আন্টি যার বাচ্চাকে আমি পড়াইতাম কোনো এক সময়, ওনার সাথে দুবাই বেড়ায় আসছি। একটা ফ্রেন্ড আছে আমার সমবয়সী, তার সাথে মালয়েশিয়া গিয়েছি। এরকম দেখলে আমার বন্ধু বান্ধব যে নাই তা কিন্তু না। বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও আই স্টিল ফিল ভেরি লোনলি। আমি নিজেকে প্রকাশ করতে পারছি না ঠিক মতো, আমি আমার ইচ্ছা কি চাওয়া কি আমি মানুষকে বুঝাতে পারছি না, এই অভাবের জায়গাটা ফিল করি। ঠিক আছে, থাকেন আপু আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ, কি চমৎকার করে বলেছো বুঝিয়ে। হ্যাঁ, একদম পরিষ্কার করে সব কিছু সুন্দর করে আমাদেরকে বুঝতে সাহায্য করেছো। অনেক কৃতজ্ঞতা তোমার প্রতি, এবং আমাদের অতিথিরা আলোচনা করবে, আমরা শুনবো, কেমন? আর আশা করছি তুমি কিছু একটা এখান থেকে হয়তো নিতে পারবে। খুব বেশি তো আমরা দিতে পারি না, বাট তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং সহমর্মিতা থাকলো। আমাদের কি সময় আছে? 2 মিনিট আছে। তুমি একটু বলতে চাও? ম্যাডাম, আমি এই যে ওষুধের ব্যাপারে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এইটার ব্যাপারে আমার ভিন্ন মত আছে। আমি ঠিক নিশ্চিত না, আমার ইচ্ছে ছিল জানতে যে কি ওষুধ খাচ্ছে, কোন নিয়ে, এটা তো এত সম্ভব হয় না। তো উনি যদি, আমি বলবো যে প্রথম কথা, আমি আমার কেস দেখেছি যে ট্রিটমেন্ট দুইটা লাগে, ফার্মাকোথেরাপি ওষুধ এবং সাইকোথেরাপি, স্পেশালি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো এই দুইটা জিনিস, শোনো, একটা থেরাপিকে আমার মনে হয় এখানে আমরা অ্যাডভার্টাইজ না করি, কেমন? ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলে না, ফেলেছি। সেটা হ্যাঁ, বলতেই আপনার পারো, পয়েন্টে রাইট। কিন্তু থেরাপির মানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে তো, So আমরা এখানে বসে মানে একটা পার্টিকুলার থেরাপির কথা বলতে চাই না আর কি। আচ্ছা, আমি ওই যে স্পেসিফিক্যালি বিএমডি থেকে ফোকাস করে আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলে ফেলেছি, তো আমি এগ্রি করি আপনার পয়েন্টের সাথে। মানে এটা একটা পাবলিক ফোরাম তো, সেজন্য। সাইকোথেরাপি, থ্যাংক ইউ ম্যাডাম। ওষুধ এবং সাইকোথেরাপি দুইটা যদি পাশাপাশি চলে, যদি ঠিক মতো ট্রিটমেন্টটা হয়, তাহলে আমি জানি যে এটা সম্ভব, মানে ম্যানেজ করা। আর ডায়াবেটিস যেমন কোনোদিন ভালো হয়ে যায় না, এটা ম্যানেজ করে রাখা যায়, ঠিক তেমনি এই জিনিসটা ঠিক মতো ট্রিটমেন্ট করলে উনি যদি এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা যদি উনি খুবই আয়ত্ত করতে পারেন, প্রফেশনালের সাহায্য মাস্ট লাগবে ওনার। এই জায়গাটায় উনি প্রশ্ন করেছেন বিয়ে করা উচিত কিনা। এই জায়গাটায় বাইপোলার মুড ডিসঅর্ডার বলে কথা না, যে কোনো কিছুতেই বিয়ে একটা খুব বড় সিদ্ধান্ত লাইফে। তো সেখানে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে ওনার যদি কাউকে পছন্দ হয় বা কেউ যদি করে, সরাসরি কথা বলে নিয়ে করে। এবং আজকাল মানুষ অনেক ওপেন মাইন্ডেড, এমন না যে সবাই খুব স্টিগমা নিয়ে বসে আছে, এমনও মানুষ আছে যে এটা জেনে শুনে ওনাকে অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু তার উপরে ওনার দুইটা প্রশ্ন ছিল, বিয়ে করা উচিত কিনা বা বাবার সাথে কিভাবে ওয়েল বিহেভ করবে। দুইটাই হচ্ছে রিলেশনশিপ, অন্য মানুষের সাথে রিলেশনশিপ। ওনার প্রথমেই এই বিএমডিটাকে ম্যানেজ করা দরকার। এবং আমি ওনার মধ্যে একটা হেল্পলেসনেস দেখতে পেয়েছি, সর্ট অফ হোপলেসনেস, আমি শিওর না যে বিএমডিটা ওনাকে একেবারে আক্রমণ করে বসে আছে। তা আমার মনে হচ্ছে যে ওনার চিকিৎসাটা
ঠিক মতো হচ্ছে না, সেটা আমি জানি না যে কেন কিভাবে, আমার মনে হলো আমি সেই জায়গাটায় ফোকাস করতে, মানে ওর যেটা আমার মনে হলো যে ও থেরাপিটা অনেক রিসেন্টলি নেওয়া শুরু করেছে, অনেক বছর ধরে শি ইজ অন মেডিকেশন। একটা প্রশ্ন করা হয়নি যখন ও ইউএসএ তে গিয়ে ধরা পড়লো তখন ওয়েদার শি টুক এনি সাইকোথেরাপি ওভার দেয়ার, ওইটা আমরা জিজ্ঞেস করি নাই। বাট ও বললো যে আমি সাইকোথেরাপিটা মাত্র নেওয়া শুরু করেছি, মানে একেবারে দুটা না কটা সেশন হয়েছে বললো। সো এটা দিয়ে তো এখনো কিছু বোঝা যাবে না, কিন্তু থেরাপিটা অনেক দেরিতে স্টার্ট করা হলো আর কি। বিরতির সময় হয়ে গেছে। বিরতির সময় আমরা হয়ে গেছে। তোমার কাছে পরে আসি, বিরতির পরে। হ্যাঁ, চলে যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ, বিরতির আগের ঘন্টা বেজে গেছে। আমরা ফিরে আসছি একটু পরেই, আমরা অল্প সময়ের মধ্যে আবার দেখা করছি সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আবার বিরতির পর। আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে যে সন্তানরা যখন বড় হচ্ছে তখন তাদের বাবা মা দুজনের চোখের অভিব্যক্তি, মুখের অভিব্যক্তিগুলো মানে দেখাটা, সুন্দর অভিব্যক্তি দেখাটা এত গুরুত্বপূর্ণ কেন। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিল, আমরা শুনেছি তার কথা, ভীষণ সুন্দর করে গুছিয়ে বলেছে, কিন্তু আমাদের একজন অতিথি কিছুটা বলতে পারলেও আরেকজন অতিথি বলতে পারেনি। আমি একটু তার কাছে যাচ্ছি। আমরা যাওয়ার প্রথমে আমি বলছি ওনার স্পন্টানিটিটা খুবই দারুণ, উনি নিজের সম্পর্কে জানতে চান, গ্রো করতে, এটা খুবই অ্যাপ্রিসিয়েবল, কারণ ওইটাই মানুষকে হেল্প করে রিকভারি করতে। উনি যদিও বলছেন বাইপোলার ডিসঅর্ডারের কথা, আমি ডায়াগনোসিস নিয়ে একটু রিথিঙ্ক করতে বলবো। বাইরের দেশে ডায়াগনোসিস হয়েছে বলে ঠিক হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই। উনি যার সাথে বসেন, সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলর বা সাইকোলজিস্ট যার সাথে বসেন, ওটা আরেকবার কনফার্ম করে নেওয়াটা ভালো। এটা একটা জায়গা। এটা ভালো পয়েন্ট বলেছো, আমারও কিন্তু একটু কোথাও একটু করতে অনেক সময় হয় কি অ্যাঙ্গার একটা ব্যাপার থাকে, ওনার লোনলিনেস, দুটোকে মিক্স আপ করে ইজিলি বাইপোলার চিন্তা করা যেতে পারে, কিন্তু নাও হতে পারে, কারণ তো ট্রেইটও অ্যাঙ্গ্রি থাকে। তো এটা একটা জায়গা। আমার মনে হয় যদি বাইপোলার হয়ে থাকে, মেডিসিন কিন্তু চমৎকার কাজ করে বাইপোলার, খুবই সেফ মেডিসিন আছে, দুটো ক্লাসিক মেডিসিন আছে, সোডিয়াম ভ্যালপ্রোয়েট এবং লিথিয়াম কার্বন, দুটোই খুবই চমৎকার কাজ করে। স্টেবিলাইজার গুলো খুব ভালো কাজ করে, কিন্তু ওনার মুডের কিন্তু পোল আছে, এটা এটুকু শুনে তো বোঝা সম্ভব মানে আসলে অ্যাসেসমেন্ট করাটা আরো দরকার। আর আমার একটা জিনিস খুবই কষ্ট লাগে, বাইপোলার ডিসঅর্ডার যাদের থাকে তাদের মাথায় কিন্তু চমৎকার সব আইডিয়া কাজ করে, দারুণ সব আইডিয়া, খুবই গ্র্যান্ড আইডিয়া। বাইপোলার ছিল, হ্যাঁ। এবং অসুবিধা যেটা হয়, আমাদের কালচার সেটাকে প্রমোট করে না, মানে ধরে নেয় ওর তো সমস্যা, ওর আইডিয়ার কোনো ভ্যালু নাই। যেমন উনি হয়তো খুব দারুণ অ্যাক্ট্রেস হতে পারতেন, কিন্তু ওনাকে কিন্তু কেউ প্রমোট করবে না, এটা কারণ ও হয়তো বাইপোলারের কারণে এটা করছে। তো এটা মেনে নেওয়াটা খুব কষ্টকর। আমি বলবো না সেটা পার্সু করা উচিত, ওনার রিয়েলিটি যদি অ্যালাউ করে পার্সু করবেন, নাহলে করবেন না। এটা কষ্ট করে মানার ব্যাপারটা নিয়ে উনি চাইলে কাউন্সিলের সাথে কাজ করতে পারেন, বা সাইকোলজিস্ট যার সাথে বসেন ওটা নিয়েও কাজ করতে পারেন। আমি বিয়ের যে ব্যাপারটা জোহরা খুব সুন্দর করে বলেছেন, যে আসলে নিজের সাথে কাজ করাটা খুব দরকার। আমি যদি আমার ডিসঅর্ডার বা আমার সমস্যা বা আমি কোপ করতে শিখে যাই, তখন আরেকটা মানুষের সাথে আমি চিন্তা করতে পারি কীভাবে কোপ করবো। ওটা না হয়ে গেলে তাড়াহুড়া করে বিয়ে করে ফেলাটা খুব ওয়াইজ হয় না। আমরা দেখেছি প্রচুর ক্ষেত্রে হয়তো বিয়েটা হলো, মাস কয়েক ভালো থাকলো, তারপর ক্রাইসিস শুরু হয়ে যায়, ওটা খুব ইউজফুল না। আর ওনার বাবার সাথে যেহেতু ক্রাইসিসটা হচ্ছে, এর মানেই না যে বিয়ে করলে এটা খারাপ হবে, এটার সাথে কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা, কিন্তু রিলেশনাল পার্টটা তো অবশ্যই আছে। আমার মনে হয় বাবার প্রতি একটা কেয়ার আছে, রেসপন্সিবিলিটি আছে, এগুলো কোনোভাবে রোল প্লে করে থাকতে পারে। আমি সাজেস্ট করবো নাকে উনি যেন যার সাথেই বসেন সাইকোলজিস্টের সাথে, প্রফেশনাল ট্রেন কাউকে খুঁজে বের করে তার সাথে রেগুলার কন্টিনিউ করাটা খুব খুব জরুরি ওনার জন্য। এবং মেডিসিনটা যেহেতু উনি নিজে নিজে কন্টিনিউ করছেন, যদি এটাই মেডিসিন হয় ওনার, এটার অনেক দিন হয়তো খেয়ে যেতে হতে পারে। আর বাইপোলার আরেকটা জায়গায় ওনার কাউন্সিলর নিশ্চয়ই কাজ করবে এটা নিয়ে, সেটা হচ্ছে ইম্পালসকে কন্ট্রোল করতে পারা, ওটা নিয়ে একটু কাজ করা দরকার, যে আমি কিভাবে আমার যা ইচ্ছা হচ্ছে সেটা না করে এটা থেমে স্লো করা। আমরা এটা খুবই কমনলি বলি, যেমন আমার এখন একটা কিছু জায়গায় কাউকে কিছু বলবো, ফোন করব, ঠিক আছে আমি 1 ঘন্টা পরে ফোনটা করব, এই যে ওয়েট করতে পারা, এটা একটা স্কিল বিল্ড আপ করা, ওটা যদি করে ফেলতে পারেন উনি, আমার ধারণা অনেক ভালো থাকবেন। ম্যাডাম, আমি কামরুজ্জামানের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। আমি দর্শকের জন্য বলবো যে আমি যদি ওনাকে জিজ্ঞেস করি বলেন সূর্য কোন দিক দিয়ে উঠে, উনি অ্যান্সার করবে পূর্ব দিক দিয়ে উঠে। তো যদি আপনি খুব সে করে বলেন যে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, হবে না। যদি বৃষ্টি পড়তে থাকে যে না বৃষ্টি পড়া চলবে না, কন্ট্রোল করতে পারবে না। মানে আমি যেটা শুনছিলাম যে উনি পিছনের অনেক কিছু নিয়ে ওটা ওইভাবে করলে ভালো হতো, বাবা এটা করে নাই, মা এটা করে নাই, মানে এই জিনিসগুলো। তো ওই পিছনের জিনিসগুলোর উপর তো এখন উনি তো আর এটাকে আনডু করতে পারবেন না।
তো উনি যদি ওনার কাউন্সিলরের সাথে কথা বলে, ওনার সাইকোলজিস্টের সাথে কথা বলে মাইন্ডফুলনেসটা শিখতে পারতেন, খুব ভালো কাজে দিত। সব কিছুর সাথে, কামরুজ্জামানের সব কিছুর সাথে আমি যুক্ত করতে চাচ্ছি। উনি প্রেজেন্ট ফোকাস থেকে উনি স্কিল ডেভেলপ করে, যে কামরুজ্জামান যেটা বললেন, সেলফ মনিটরিং একটা অ্যাপস রূপক অর্থে বলছি, ওনার মাথার মধ্যে যদি সেট করা যায়। আর একটা কথা বলবো ম্যাডাম, এই বাইপোলার মুড ডিসঅর্ডার একটা নেগেটিভ হয়ে গেছে, মানে আমার মনে হয় যে একটু ও যখন একটু একটা কোশ্চেন মার্ক রেখেছে, আমার মনে হয় আমরা বাইপোলারে বেশি না ঢুকি, কেমন? না, আমি বাইপোলারে ঢুকছি না, আমি ঢুকতে চাচ্ছি যে ওনার একটা নেগেটিভ হয়ে গেছে, প্রবলেম নেগেটিভ। উনি চাইলে এফোর্ট দিলে, সিরিয়াসলি করলে উনি নিউ নেগেটিভ তৈরি করতে পারে ওনার। হ্যাঁ, নিউ ন্যারেটিভটা সেটা আরেকটু অ্যাসেসমেন্ট হওয়া দরকার। জি, অ্যাসেসমেন্ট হলেও ন্যারেটিভটা তৈরি করতে আরো সুবিধা হবে। জি। আর কি, হ্যাঁ, সেটাই বলছিলাম। আমরা একটু ফোন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। লাস্ট উইকে আমি ফোন করেছিলাম, লাস্ট মোমেন্টে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা কি পুরো শুনতে পারিনি? হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো আমার কিছু কথা শুনেছিলেন, একদম লাস্ট মোমেন্টে ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে আমি আবার ফোন করেছি। তো যাই হোক, আমাকে কথা বলতে দেওয়ার জন্য বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। এখন আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু কথা বলতে চাই। শিওর। 6-7 বছরের একটা রিলেশন ছিল একটা মেয়ের সাথে। রিলেশনটা চলাকালীন অবস্থায় মেয়ের ফ্যামিলি থেকে যখন বিষয়টা জানাজানি হয়ে গেল, তখন আমাদের দুই ফ্যামিলিকে নিয়ে বসে একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়। তো তখন বিয়েটা হয়ে যাওয়ার পর এখানে একটা কথা বলে রাখি, যখন দুই ফ্যামিলিতে বিষয়টা জানাজানি হয়ে গেল, তখন থেকেই মেয়েটার সকল ব্যয়ভার আমি বহন করি। ফ্যামিলি থেকে এরকম কথাই আসে, মেয়ের ফ্যামিলি থেকে, যে ঠিক আছে, তোমরা যখন নিজেরাই বিয়ে করতে চাচ্ছ আমরা এটা মেনে নিচ্ছি, বাট এখন থেকে আমরা আর আমাদের মেয়েকে কোনো খরচ বেয়ার করব না, এটা তোমাকে করতে হবে। তো তোমার কি ইনকাম ছিল তখন? হ্যাঁ, তখন আমার ইনকাম ছিল, আমি তখন একটা জব করতাম। তো তখন আচ্ছা, একটু আমার কাছে খটকা লাগলো কথাটা শুনলে, মানে ওয়াই, মানে এত ইম্পর্টেন্স পেলো কেন ব্যাপারটা? এমনিতেই তো আসলে বিয়ে হলে আমরা এক্সপেক্ট করি যে হাজবেন্ড মেজর শেয়ারটা করবে, কিন্তু এটাকে একদম লিখে পড়ে মানে কথার মধ্যে এনে, মানে কথা দিয়ে দেওয়ার দরকারটা কেন পড়েছিল? কথা দেওয়ার দরকারটা ছিল কারণ আমি অনেক বেশি ভালোবাসতাম। আমি তাকে অনেক সেটার ভালোবাসতাম। জন্য কি জরিমানা? আমার, হ্যাঁ, আপনারা আমার কথাগুলো শুনলে হয়তো এই বিষয়গুলোই আপনারা বলবেন আমাকে হয়তো। আচ্ছা, ওকে। তো তখন থেকে যখন মেয়ের ফ্যামিলি থেকে এই ধরনের একটা প্রপোজাল আসলো, যে ঠিক আছে, তাহলে ওর ব্যয়ভার তোমাকে বহন করতে হবে। আচ্ছা, ওরা কি রাজি ছিল না? সরি, আমি বেশি প্রশ্ন করে ফেলছি। ইটস ওকে, আপনি করতে পারেন। না, ওরা কি একটু মানে কম নিমরাজি ছিল নাকি? হ্যাঁ, মানে মেয়ের বাবা এগ্রি ছিল, বাট মেয়ের মা রাজি ছিল না। আর আমি যেটা পরে বুঝতে পেরেছি, একটু নারী শাসিত ফ্যামিলি ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তো তারপরে মেয়ের খালার তরফ থেকে আমার কাছে একটা ফোন আসে, এসে আমাকে বলে যে ঠিক আছে, আসলে ওর তো একটা ফিউচারের ব্যাপার আছে, এখন তোমার সাথে বিয়ের ব্যাপারে তো আমরা ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, তো তুমি ওকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা ডিপোজিট করে দাও, এটা ওর ফিউচারের জন্য। তো আমি কথাটা শুনে খুব হতভম্ব হই যে এরকম ভাবে কোনো প্রপোজাল আসতে পারে কখনো। তো তারপরে আমি আমার দুর্বলতা থেকেই আমি কোনো কিছু না বলে বিষয়টা বলছি, জানটি আসলে আমি যেহেতু তাকে ভালোবাসি, তাকে আমি নিয়ে সংসার করব, এখনো তো বিয়ে হয় নাই, তার ভালো মন্দ দেখার দায়িত্বটা তো আমারই থাকবে, তাই না? তো যাই হোক, আমি এটা ম্যানেজ করে নেই, কিন্তু আমার ভেতরে একটা খুব খারাপ লাগা কাজ করে যে এরকম একটা প্রপোজাল আমার কাছে আসলো। তো এটাকে আমি পেছনে ফেলে আমরা বিয়েটা করে ফেলি। এবং এটা মেয়েটাও জানতে পারলো যে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে তোমাকে? রাইট, মেয়েটাও জানতে পারলো। ওর কিছু বলার ছিল ওই জায়গাটাতে? ও আমাকে যেটা বলেছিল সে সময়, আমি যদি ভুল না বলি, সেটা হলো যে দেখো, আমার ফ্যামিলি থেকে যেটা বলছে ওইটা তুমি মাথায় নিও না, আমি তো তোমার সাথে সংসার করব, হয়তো তারা হয়তো আমাকে নিয়ে বেশি ভাবে, সেজন্য হয়তো এমনটা বলেছে, তো তুমি এটাকে নেগেটিভলি নিও না। তো আমি অ্যাকচুয়ালি বিষয়টা সেভাবে আমি ম্যানেজ হই আর কি। তো এটা আমার মানে লাস্ট অফ অল আমার চাওয়াটা ছিল, আমি মেয়েটাকে অসম্ভব পরিমাণে ভালোবাসতাম। তো যাই হোক, লাস্ট অফ অল আমাদের বিয়েটা হলো। বিয়েটা যখন হয় তখন
ও অনার্স থার্ড ইয়ারে পড়ে, এরকম কিছু একটা। আচ্ছা, তুমি যদি অনেক ডিটেইলে চলে যাও তাহলে আর ফোন নিতে পারবো না, তুমি কি আচ্ছা, আচ্ছা, একটু যদি আচ্ছা। শর্ট করে বলো কেমন? ওকে ওকে। তো তো আমি এইভাবে চলছে, এবং তার দূরত্ব আর আমার দূরত্ব অনেক দূরে। সে ঢাকা শহরে থাকতো আর আমি অন্য শহরে থাকতাম। তো যার কারণে সে তার বাবার বাড়ি থেকে পড়াশোনা করতো, আমি সেগুলোকে সাপোর্ট করে যেতাম, এবং ইকোনমিক্যালি থেকে শুরু করে সবকিছুতেই। তো যাই হোক, একটা সময় এইভাবে চলতে চলতে আমাদের বিয়ের বয়সও 4 বছর হয়ে গেল। এর মধ্যে আমাদের কোনো বেবি টেবিও আসলো না, ওর মাস্টার্স কমপ্লিট হয়ে গেল। তো একটা সময় আমরা ঠিক করি যে আমরা আমাদের বাসায় এসে আমরা একটা ঈদ করব। তো আমাদের বাসায় ওকে নিয়ে আসা হলো, আমরা একসাথে ঈদ করলাম। ঈদ করে ও ঢাকায় ফিরে গেল। ঢাকায় ফিরে যাওয়ার পরে হঠাৎ করে আমাকে জানানো হলো তার ফ্যামিলি থেকে যে তোমাকে ডিভোর্স করা হয়েছে। আমি খুব অবাক হয়ে গেলাম, এবং কিছু সময়ের জন্য আমি মেন্টালি খুব ডিপ্রেশনে চলে যাই। তো তারপরে আমি মেয়েটার সাথে কথা বলার জন্য ট্রাই করি, বাট ডিভোর্সের খবরটা আসলো এরপরে আমি অফিসিয়ালি কোনো চিঠি পেলাম না, কিন্তু আমার কাছে এরকম একটা খবর আসলো যে ডিভোর্স হয়ে গেছে। তারপরে 15 কি 20 দিন পর মেয়েটা আমাকে নিজেই ফোন করলো। ফোন করে আমাকে কান্নাকাটি করে বলছে যে আমি এরকম একটা ভুল ডিসিশন নিয়েছি, আমি এটা বাবা মায়ের বা ফ্যামিলির চাপে নিয়েছি, বাট এটা আমার ইচ্ছা ছিল না, আমি তোমার সাথে কন্টিনিউ করতে চাই। তো খুব স্বাভাবিকভাবে তখন আমার একটু রাগ হয়েছিল। তখন আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করি এবং অনেক খারাপ ভাষায় আচ্ছা, আমরা কবেকার কথা শুনছি এটা? এটা আজ থেকে 6 বছর আগে। আমার মনে হয় তুমি যদি মানে ডিটেইলটা একটু কমিয়ে বলো, আমরা প্রেজেন্টে আসতে পারবো তাড়াতাড়ি। ওকে ওকে। এখন এই অবস্থায় আমার সাথে তার কন্টিনিউ করা হয় নাই। আমি জেনেছি সে বিয়ে করেছে অন্য জায়গায়। আচ্ছা। আমাকে সে এখনো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ করে আমি কেমন আছি এটা জানতে চাচ্ছে, বা তার ছোট বোন আছে কয়েকটা, তারাও জানতে চায়, আমার ভালো মন্দ এগুলো জানতে চায়। বাট যেটাকে আমি খুব ভালোভাবে নিচ্ছি না, আমার এগুলো ভালো লাগছে না। বাট তার প্রতি আমার এখনো দুর্বলতা আছে। আমি এখন পর্যন্ত অন্য কোথাও বিয়ে করতে পারিনি, বা করতে পারছি না। মানে আমার কাছে বারবারই মনে হচ্ছে যে আমি আবার বিয়ে করে আমি কন্টিনিউ করতে পারবো না। এটা আমার কোনো প্রবলেম কিনা এটা আমি নিজেও ধরতে পারছি না। আমার ফ্যামিলি থেকে আমাকে খুব প্রেশারাইজ করা হচ্ছে আমাকে আবার নতুন করে শুরু করার জন্য। কিন্তু আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কি এই জায়গায় প্রতারিত হয়েছি, এবং আমি পরবর্তীতে বিয়েতে যেতে পারছি না। মেয়েটাকে আমি এখনো অনেক বেশি ভালোবাসতেছি, বাট আমি তাকে পেতে চাই না, কিন্তু তাকে আমি অনেক ভালোবাসি। তার জায়গায় অন্য কোনো মেয়েকে ভাবতে পারছি না। এটা কি আমার কোনো প্রবলেম কিনা? এই বিষয়গুলো যদি আপনারা আমাকে একটু আলোচনার মাধ্যমে একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, সো তুমি ডিভোর্সটা কি ফাইনালি হয়ে গেল, তাই তো? হ্যাঁ, আমি কিন্তু কোনো বাই রিটেন কোনো কিছু পাই নাই। আচ্ছা, তুমিও রিটার্ন পাওনি? আর মেয়েটা কি বিয়ে করেছে কিনা সেটা কি জানতে পেরেছো? হ্যাঁ, এবং সে মেয়েটা বিয়ে করার পর সে মেয়েটা আমাকে নিজেই বলেছে। বাট সবকিছু মুখের কথা, তুমি আর কোনো অন্য তৃতীয় পক্ষের কাছ থেকে কিছু শোনোনি? তৃতীয় পক্ষ বলতে তার বোন আমাকে বলেছে যে হ্যাঁ বিয়ে করেছে, এবং হ্যাঁ আছে, সে ওই জায়গায় আছে। কিন্তু তুমি তো রিটার্ন পেলে না, ওটার ওই রহস্য আর ভেদ করা হলো না? না, আমি তার ফ্যামিলির সাথে কথা বলেছিলাম যে আমাকে কোনো চিঠি দেওয়া হোক। যেমন আরো একটা কথা বলে রাখি, আমার পাসপোর্টে তার এখনো নাম আছে, সে নামটা আমি চেঞ্জ করতে পারছি না। আমি পাসপোর্ট রিনিউ করতে গেলে আমাকে বলছে আপনি ডিভোর্সের কাগজ দেখান, না হলে এটা হবে না। হ্যাঁ, সেটাই তো, তোমার তো ইউনিটের ডকুমেন্ট, তাই না? রাইট। কিন্তু তাহলে এই বিষয় নিয়ে আমি একবার কথা বলেছি তার ফ্যামিলির মেম্বারের সাথে। মানে তোমার ফ্যামিলি থেকেও কোনো উদ্যোগ নিচ্ছে না এটা ব্যাপারে? আমার ফ্যামিলি থেকেও তাদের সাথে কথা বলা হয়েছে, বলেছে হ্যাঁ আমরা তো চিঠি ছেড়েছি, চিঠি তো দিয়েছে কাজী অফিস থেকে, বাট এটা না পেলে তো আমাদের কিছু করার না, দে ক্যান সেন্ড অ্যানাদার লেটার। এখন ইউ ক্যান টক টু আ লয়ার, একজন মানে আইনজ্ঞের সাথে কথা বলে তুমি এটা ফয়সালা করে ফেলো। এখন তোমারও একটা পিছু টান রয়ে গেছে বলে কিনা জানি না, এটা তো আসলে তোমার কাছে, তুমি ডকুমেন্ট ছাড়া পাসপোর্টের নামকে ওর নামটা তুলবে কেমন করে? এটা তো সম্ভব না তো, রাইট, তাই না? এবং এটা নিয়ে তুমি কি, যেহেতু ওর প্রতি এখনো তুমি বলছো যে আমার মায়া মমতা ভালোবাসা রয়ে গেছে, সেই কারণেই কি তুমি তোমারও একটু মানে এটা নামটা তোলার ব্যাপারে তোমারও কিছুটা মানে গাফিলতি হচ্ছে কিনা?
না, এটা হচ্ছে না কারণ এর মধ্যে আমাকে সেভারাল টাইম ফোন করে বলা হয়েছে তুমি যদি ঢাকায় আসো আমাকে একটু জানাও, আমি তোমাকে দেখতে চাই, তোমার সাথে আমি দেখা করতে চাই। বাট আমি অনেকবার ঢাকায় গিয়েছি, কখনোই আমি এটা রেসপন্স করিনি। তার প্রতি আমার যতটা ভালোবাসাও আছে ততটা ঘৃণাও আছে। আর এর মধ্যে আরেকটা কথা বলে রাখি আপনাকে, সেটা হলো যে আমি আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় আমি পরে জানলাম আরেকটা ছেলের সাথে তার একটা অ্যাফেয়ার হয় তাদের এলাকায় এবং ঢাকাতেই, এবং সেই ছেলেটা আর্থিকভাবে অনেক রিচ। তো আমি ধরে নিচ্ছি যে হয়তো এরকমই হতে পারে, এই কারণটার জন্যই হয়তো আমাকে হয়তো তার আর পরবর্তীতে ভালো লাগেনি। বাট তার প্রতি যে মায়া বা ভালোবাসা এটা আমার আছে, কিন্তু আমি অনেক ঘৃণাও করি, কারণ আমাকে এভাবে ঠকানোর কারণে আমার তার প্রতি অনেক ঘৃণাও আছে। সেজন্য তার সাথে আমি কখনো দেখাও করি না বা করার ইচ্ছা হয় না। আমাকে ফোন করলে, অনেকবার ফোন করলে আমি হয়তো খুব বিরক্ত নিয়ে একবার ধরি। তো এই অবস্থাতেই এখনো চলছে। মানে তোমাকে ফোন করছে, দেখা করতে চাচ্ছে, এটা তো আসলে একটা একটা সুতো রয়ে গেল, তো মানে সুতোটা তো পুরো ছেঁড়া হলো না, তাই না? জি জি। এখানে তো তুমিও আটকে যাচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ, এবং আমাকে এভাবে ফোন করে দেখে হয়তো ফোনটা আমাকে এরকম মাসে একবারও করছে না, 2-3 মাসে একবার করছে, কিন্তু এই 2-3 মাসে একবার যখন ফোন করে আমাকে হাই হ্যালো করছে এবং সে বলছে যে আমি তোমাকে ঠকিয়েছি, আমি অন্য জায়গায় বিয়ে করেছি, বাট এখানে আমি বেশি ভালো নেই, আমার সাথে মিসবিহেভ করে, তোমার মতো আমাকে এরকম কেউ টেক কেয়ার করতো না, মানে এগুলো কথা যখন বলে তখন আমার অনেক রাগ হয়। বাট কথাগুলো শুনতে কিন্তু তখন ভালোও লাগে। সেই কারণেই ওর ফোন করাটাও বন্ধ হচ্ছে না আর কি, তুমি ওকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক না করতে পারছো না আর কি, তাই না? তোমারও তো সুতোটা ছিঁড়তে পারছো না তুমি। হ্যাঁ, এক তো তুমি চিঠি পাওনি, আর একটা হচ্ছে সুতোটা কোথাও যেন রয়ে গেল আর কি। হ্যাঁ, ঠিক তাই, সেটাই। তো তোমার প্রশ্নটা যেন কি? প্রশ্নটা হচ্ছে যে আমি যে আবার আরেকটা রিলেশনে যেতে চাচ্ছি, সেখানে আমি যেতে পারছি না, এবং আমাকে এইভাবে যে এই মেয়েটা আমাকে ঠকিয়েছে কিনা, এই মেয়েটা আমাকে ঠকালো কিনা, এবং আমি যতটা সম্ভব আপনাদেরকে সত্যটা বলেছি। হ্যাঁ, মেয়েটা তোমাকে ঠকিয়েছে কিনা সেটা তো এইটুকু শুনে আমরা তো এখানে তো সেশন করছি না, আমরা তো সেশনে অনেক ডিটেইলে শুনি। তো আসলে কেন হলো ব্যাপারটা, এখানে ফ্যামিলির রোল বেশি ছিল না, ওর রোলটা বেশি ছিল। ফ্যামিলির রোলটাই খুব অদ্ভুত লেগেছে। ফ্যামিলির রোলটা অনেক বেশি ছিল, বিশেষ করে তার মায়ের রোলটা অনেক বেশি। হ্যাঁ, মানে ফ্যামিলির রোলটাই খুব আউট অফ দ্য বক্স মনে হলো আর কি। যাই হোক, হ্যাঁ, তুমি একটু লাইনে থাকো। তোমার প্রশ্নটা হচ্ছে যে কেন তুমি এখনো বেরোতে পারছো না এটা থেকে, তাই তো? রাইট। হ্যাঁ, ওকে, তুমি একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন? আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে, যদি আপনি অ্যালাউ করেন। আপনি কি ওনার কথা প্রায় ভাবেন? হ্যাঁ, প্রায় ভাবি বলতে আমার অবচেতন মনে হলেও তার কথা আমার সারাদিনের মধ্যে একবার হলে মাথায় আসবে। ওকে, এটা একটা প্রশ্ন। আরেকটা জায়গা হচ্ছে, আমরা সাধারণত বলি সম্পর্কের ক্ষেত্রে একটা পিছু টান এটা মেনটেন করতে হেল্প করে। আপনি এটাকে কিভাবে দেখেন? আপনার একটা পিছু টানের ব্যাপার সম্ভবত থাকতে পারে, সেটা কিভাবে দেখেন আপনি? পিছু টান, আমি তাকে অসম্ভব রকমের ভালোবাসি, বাট তাকে এখন আমি পেতে চাই না। এখন এটা আমার কোনো পিছু টান কিনা, যদি এটা পিছু টান হয়ে থাকে এটা আমার পিছু টান। ওকে, আরেকটা বিষয়, আপনার ফ্যামিলিটাকে কিভাবে দেখছে, তারা কি বলে এটা নিয়ে, আপনার এই পজিশনটা? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে তার ফ্যামিলির সাথে সেভারাল টাইম যোগাযোগ করা হয়েছে। আপনি যেভাবে দেখছেন বিষয়টাকে, সেটা ফ্যামিলি কিভাবে দেখে? ওরা কি জানে এটা? হ্যাঁ, ফ্যামিলি পুরোটা জানে, এবং ফ্যামিলি আমাকে বারবারই বলছে যে আমরা মেয়ে দেখছি, তুমি অন্য কোথাও নতুন করে সংসার শুরু করো, এবং এটা তোমার করা উচিত। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার না হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় আসলো, ওর ফোনটা তুমি না ধরলেও কি পারো? হ্যাঁ, না ধরলেও পারি, কিন্তু তুমি আবার ধরলে ভালোও লাগছে সেজন্য ধরে ফেলছো, তাই না? এটা যদি কাট অফ না হয়, সম্পর্কটা যদি এইভাবেই মানে অফ এন্ড অন চলতে থাকে, এটা তুমি কিন্তু বেরিয়ে আসতে পারছো না এখান থেকে। হ্যাঁ, সেটা তুমি নিজে কি বলবে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন, জোহরার প্রশ্ন আছে, একটা প্রশ্ন শুধু, ওই যে আপনি যে একটা রিলেশনশিপে যেতে পারছেন না বলেছেন, আমি ম্যাডামের কাছ থেকে শুনছিলাম যে কেন যেতে পারছে না। আমার জানার ইচ্ছা, কেন যেতে পারছি না, নাকি যেতে চাই, কিভাবে যেতে পারবো, যেতে পারছি না কিভাবে যেতে পারবো, আমরা কোন বিষয়টা নিয়ে আলাপ করব? আমি হচ্ছে অন্য একটা রিলেশনে কেন যেতে পারছি না, ঠিক। ওকে, তাহলে
হ্যাঁ ঠিক আছে, thank সেই you. জায়গাতে আমার একটা প্রশ্ন ছিল যে তুমি যে ফোনটা ধরছো, ধরার পরে তোমার কি হয়? আবার তো তোমার ঘৃণা টিনা সব চলে আসছে মনের মধ্যে, কিন্তু হ্যাঁ। তারপরেও তুমি ধরে ফেলছো, আবার বললে যে ওর কথা শুনতেও ভালো লাগে, মানে হ্যাঁ। কেমন যেন গুলিয়ে গেল ব্যাপারটা সবকিছু। গুলিয়ে গেলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা হলো যে আমাকে ফোন দিচ্ছে, খুব করে ফোন দিচ্ছে, এবং শুরু থেকে ওর আচরণটা এমনই, আমাকে যখনই ফোন দেয় আমি যতক্ষণ পিক না করবো ততক্ষণ ফোন দিতেই হ্যাঁ, থাকবে কিন্তু ফোন। এইটা না তোমার জন্য ভীষণ ক্ষতিকর হচ্ছে। সো তুমি যদি সত্যি নিজেকে ভালোবাসো তাহলে চিন্তা করে দেখো, আরেকজনকে ভালোবাসার চেয়ে আমাদের নিজেকে একটু বেশি ভালোবাসতে হবে। আমরা নিজের জন্য বেশি ভাবলে আমরা ভালো থাকি। কেমন? জি, জি। আমরা আলোচনা করছি, তুমি শোনো আমাদের আলোচনা। ওকে, আমি একটু বলতে চাই। হ্যাঁ, আচ্ছা, আগে জোহরা বলতে আচ্ছা। চাচ্ছেন। সেটা হচ্ছে Ladies first. ওনার যে প্রশ্নটা, দুইটা প্রশ্ন ওনার, আমি কি প্রতারিত হচ্ছি, আর এটা হচ্ছে যে একটা রিলেশনশিপে যেতে পারছি না, কেন পারছি না। প্রথম কথা হচ্ছে যে প্রতারিত হয়েছে, এটার তো দুইটা উত্তর হতে পারে, ইয়েস অর নো। আমার প্রশ্ন দর্শকের কাছে যে এই প্রশ্নের উত্তর পেয়ে উনি কি করবে, এর পরের স্টেপটা কি, মানে এটা তো উত্তর আমাদের আলাপ করা দরকার নাই, উনি নিজেই ভাবতে পারে। আমি যেটাতে ভাবছিলাম মানে সেটা হচ্ছে- উত্তরটা দিয়ে ওর কি লাভ হবে? লাভ হবে কি, সরি, আরেকটা রিলেশনশিপে যেতে পারছি না, কেন পারছি না, এটা খুব পরিষ্কার, উনি নিজেও বুঝতেছেন, এটা আমরাও বুঝতেছি, যেটা যে ওনার জিনিসটা ক্লোজ হয়নি, চ্যাপ্টারটা আপনি যে খুব সুন্দর করে রূপক দিয়ে বলছিলেন যে সুতাটা তো রয়ে গেছে, তো কেন পারছি না এটার উত্তরও উনি জানেন। প্রশ্ন হচ্ছে যে ওনার এই জায়গাটায় একটা সিদ্ধান্ত নেওয়া, আমি ম্যাডাম এটা কি ফ্রিজবি বলে না, ওই যে বুমেরাং একটা অস্ত্রের মতো আছে না, যে বুমেরাংটা এভাবে করে দিলে আবার নিজের কাছে ফেরত আবার আসে। নিজের কাছে চলে আসে। এখন উনার বুমেরাংটা উনি যে উনার ওয়াইফকে দিয়েছেন, Ex-wife। ডিভোর্স হয়ে গেছে, কাগজে কলমে ডিভোর্সের পেপার পাইনি, পেপার কিন্তু ও তো পাইনি, বিয়ে আচ্ছা করেছে আচ্ছা আচ্ছা, আরেকটা। হ্যাঁ, ওনার এক্স ওয়াইফ উনি যে বুমেরাং বা যে ফ্রিজ এটা যে দিয়েছেন, ওনার লাভটা, ওনার হেট আছেন, কিন্তু ভালোবাসাটা কিন্তু ওখানে আছে, ওটা ঘুরে আর নিজের হাতে আসেনি। আমি রূপক দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে একটা যে ক্লোজার ওই রিলেশনশিপটা, হিসাব নিকাশ করে যে একটা বন্ধ করে তারপরে একটা নতুন রিলেশনশিপে যাবে, মন তো নোংর বেঁধে আছে ওখানে, হেট আছে, কিন্তু নোংরও তো বাধা না, ওখানে। কিন্তু এইভাবে কথা বলতে থাকলে কিন্তু এক্স্যাক্টলি নোংরটা খুলতে আপনি পারবে ওই না। জায়গাটায় কিন্তু ধরছিলেন, মানে উনার দরকার যে গুবলেট পাকিয়ে যে গেছে ভদ্রলোক, এই জন্যই তো এখানে আমি এখন কি করব, এখানে প্রশ্নটা করেছেন উনি। উনার একদম ঠান্ডা মাথায় বসে উনি কি চান আসলে, উনি কিন্তু একটা মাঝখানে আছে, পেন্ডুলামের মতো মনটা ঘুরছে। তো আমরা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্লাস থাকে, মাইনাস থাকে। উনি যদি, আমি বলবো ওনাকে কাগজে কলমে বসে লিখে ফেলতে, কারণ বিজ্ঞান বলে যে আমাদের মস্তিষ্ক একসাথে এত পয়েন্ট, একসাথে এত জটিল সমস্যায় ফোকাস করতে পারে না। তো কাগজে কলমে লিখে ফেললে উনি একেবারে সব কিছুর, ওনার অপশন কী কী আছে, সুবিধা অসুবিধা সব কিছু লিখে উনি একটা অপশন পিক করুক। এবং যদি উনি এটাকে ক্লোজ করতে চায়, যদি উনি আমার কথা শুনে মনে হয়েছে যে ওনার ফ্যামিলির বুদ্ধিটাকেও উনি মনে করছেন যে দরকার একটা রিলেশনশিপে যাওয়া, তাহলে এই যে 2 মাসে একবার যে ফোন করা, যে দেখা করতে চাওয়া, মানে এই জিনিসগুলো অবশ্যই ওনাকে অফ না, করতে কিন্তু হবে। যেটা কাগজে কলমে লিখলে ওটা কগনিটিভ লেভেল থেকে লিখবে, ও কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়ে আছে, ওইখানে কোথাও একটা অ্যাটাচমেন্টের জায়গাটা রয়ে গেছে। অ্যাটাচমেন্টের জায়গাটা রয়ে গেছে, সেটা কিন্তু অ্যাড্রেসড হবে না যদি লিখে লিখে করে। আমি আমার আসলে- মনে হয় হি নিডস টু সিট উইথ সামবডি। তা তো অবশ্যই, এটা সাপোর্ট নেওয়া ছাড়া সম্ভব হবে আমি না। সিদ্ধান্ত নেওয়াটার জায়গাটায় কগনিটিভ কাজটা করতে বলছিলাম, এখানে একটা সিদ্ধান্তটা তো পরে আসবে, আনলেস সে তার নিজের ক্ল্যারিটিটা পায়, তার মনের ক্ল্যারিটিটা তার কাছে নাই, সে পরিষ্কার দেখতেই পাচ্ছে না, আর ওই ফ্যামিলিটাকে অনুভূতিটাকে সে বুঝতে পারছে না, সো ইমোশনের মধ্যে আটকে রয়েছে। এক্স্যাক্টলি। এবং ওই ফ্যামিলিটাকে, এখানে ফ্যামিলির ভূমিকাটা আমার কাছে খুব বেশি রকম লাগছে। শুরু থেকে না, বিয়ের আগেই কিন্তু খরচ দিতে বলেছিল না, ওটা মানে মেয়ের ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা না করি, আচ্ছা। কারণ ওটা নিয়ে আলোচনা করার দরকার নেই। যিনি আমাদের কলার, মানে রিলেশনশিপের মধ্যে অনেক কিছুর প্রভাব আছে, সেটা দেখছিলাম। বোঝাই যাচ্ছে, খুবই অদ্ভুত আর কি। হ্যাঁ, আমার কাছে মনে হয় ওনার প্রশ্নটা খুবই পরিষ্কার, যদি অনেক লম্বা করে বলেছেন। আমার কয়েকটা ভাবনা আছে। প্রথম জায়গাটা হচ্ছে, আমরা সাধারণত দেখি যখন এরকম একটা সম্পর্কে আটকে যায় মানুষ, এটা তখনই হয় যখন একটা মানুষের অল্টারনেটিভ ভাবনার জায়গাগুলো না থাকে। যেমন যেটা হয় যে স্কুলে যখন প্রেমে পড়ে, অনেক ফ্রেন্ডদের দুজনের প্রেম হলো, ওই দুজন এত খাতির হয় ফ্রেন্ডদের সাথে আর মিশে না, তারপর যখন প্রেমটা ভেঙে যায় তখন কিন্তু কোথাও আর যেতে পারে না, কারণ ফ্রেন্ডরা আবার আলাদা হয়ে গেছে। তো কখনো কখনো যখন আমরা ফোকাস কোনো রিলেশনশিপে থাকি, ওনার যেটা হয়েছে, উনি ওনাকে নিয়ে এত ব্যস্ত ছিলেন, হয়তো অন্য সম্পর্কগুলো, মানে প্রেমের সম্পর্ক ছাড়াও ফ্রেন্ড সম্পর্ক বা ফ্যামিলি সম্পর্ক, সেগুলিকে বোধহয় উনি অতটা অ্যাটেন্ড করতে পারেননি। এখন মেয়েটা যখন চলে গেছেন তখন উনি ওটাকে মিস করছেন,
এবং মেয়েটা কিন্তু এই মিসটা আবার ফিল আপও করছে একটু একটু করে, যে জন্য উনি এখনো দেখতে পান যে ওখানে আমার কিছু একটা আছে, অন্য কোথাও কিছু নাই সম্ভবত। আচ্ছা, এই প্রশ্নটা করলে ভালো হতো রাহাত, যে ওর ফ্রেন্ড সার্কেল আছে কিনা, ওর নিজের একটা তাদের জগৎ আছে সম্পর্কটা কিনা, নেই। উনি যে We didn't কি ask করেন, this question. উনি উনি চাইলে network সেই টা- জিনিসগুলো একটু চিন্তা করতে পারেন যে আমি অল্টারনেটিভ কি কি সম্পর্ক তৈরি করতে, প্রেম ছাড়াও ফ্যামিলি ফ্রেন্ডস তাদের সম্পর্ক কি তৈরি মানে করে একটা এটা করতে পারেন। ইমোশনাল কানেকশন উইথ আদার্স, মানে প্রেমের সম্পর্ক বাদ এটা একটা দিয়ে। জায়গা আমার মনে হয় কাজ করতে পারেন। আরেকটা জায়গা যে জোহরা বলছেন, আমি আপনার সাথে খুবই অ্যাগ্রি করি যে ইমোশনাল জায়গাটা আসলে অ্যাড্রেস করা দরকার। মানে আমার কি হচ্ছে, আমরা অনেক সময় হয় কি ইমোশনগুলো একটু পেইনফুল, ওটাকে বাইপাস করি। উনি কিন্তু সারাদিন ভাবেন, সব সময় ভাবেন, এটা নিয়ে আসতে থাকে, কিন্তু হয়তো মানে ওটাকে অ্যানালাইসিসটা উনি হয়তো অতটা করেন না। তো ওটাকে সেপারেট করা যে আসলে কি হচ্ছে আমার মধ্যে, ক্লিনলি দেখতে পারা, তারপর হয়তো সিদ্ধান্তটা সহজ হতে পারে। ফাইনালি আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা উনি যদি কারোর সাথে বসেন খুব ভালো হয়, উনি হয়তো এই কাজটা করবেন। আমরা বলি প্রত্যেকটা বিহেভিয়ার আসলে একটা পারপাস সার্ভ করে। ওনার যে প্রবলেমটা হচ্ছে, এটা দেখা যায় ফ্যামিলিতে অল্টারনেটিভ একটা জায়গা তৈরি হয়ে যায় যেটাকে সাপোর্ট করে এটাকে। যেমন উনি যদি ফ্যামিলিতে অনলি আর্নিং মেম্বার হন, তার মানে উনি কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট করে যাচ্ছেন, কারণ আমি যেটা বুঝতে পারি উনি খুবই রেসপন্সিবল পার্সন, তো ফ্যামিলিকে সাপোর্ট করে যাচ্ছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত উনি এটা করতে থাকবেন, ফ্যামিলি কিন্তু এক ধরনের একটা কমফোর্ট জোনে আছে, এবং আমরা উনি একটা কিন্তু সেই কমফোর্ট জোনে খবরটা আছেন। জানি না। কিন্তু ওগুলো একটু ভাবা যায় যে আসলে অন্য কোনো সিস্টেম এটাকে সাপোর্ট করছে আমার কিনা মনে হয় যে কোনোভাবে। আর্নিং এর চেয়ে আমার কাছে লাগছে যে ও এই যে আটকিয়েছে সম্পর্কটা থেকে ও বেরোতেই পারেনি এখন পর্যন্ত, ওইখানে আটকে পড়ে আছে আর কি বেচারা। তো আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, তোমরা তো মোটামুটি বলেছো। হ্যালো, আমি খুব সাপোর্ট নেওয়ার কথা বলবো আর কি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি নীলফামারী থেকে বলছিলাম। ওকে। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। আমাদের অল্প সময়ে যেভাবে বলা যায়। জি, আমাদের বিয়ের প্রায় আমরা গত 12 সালেই আমরা পছন্দ করেই একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তো মাঝখানে চলছিল ভালোই, কিন্তু এখানে একটা বিষয় হলো যে আমরা পছন্দ করে দেখা গেল যে আমার মানে বোনের ননদ, আমরা বোনের ননদকেই বিয়ে করি। ভালো চলছিল, কিন্তু দেখা গেল যে এই গত 21 সাল থেকে আমাদের কিছু সম্পর্কের টানাপোড়েন বেশ আগে থেকে একটু একটু ছিল। তো বিষয়টা সংক্ষেপে এরকম, পছন্দ অপছন্দের এখন দেখা গেল যে মিলের থেকে অমিল বেশি। আমি যেটা চাচ্ছি সে সেটা চাচ্ছে না, বা ও যেটা চাচ্ছে আমি সেটা চাচ্ছি না। এখন মাঝখানে 21 সাল থেকে কিভাবে শুরু হলো, সে তার স্কুল জীবনের থেকে শুরু করে কলেজ জীবন এবং অনার্স জীবন, তার এক বন্ধুর সঙ্গে নিয়মিত তার কথাবার্তা, মোবাইল চ্যাটিং, এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো যখন বলা শুরু করলাম, মানে ও একটা আরেকটা সম্পর্কে জড়িয়ে গেল তখন 21 সালে। হ্যাঁ, 21 সালে ফার্স্ট ঢাকা যায়। সেখান থেকে কোনোভাবে নাম্বার কালেক্ট এতদিন মতো ছিল না বা খেয়াল করিনি, কিন্তু 21 সালে সে প্রথম ঢাকা যায় নীলফামারী থেকে, এবং অ্যান্ড্রয়েড ফোন তার হাতে প্রথম যায়। সেও কিন্তু একজন ইয়াতে আছে, সরকারি জব করে প্রাইমারি স্কুলে। না ঠিক আছে, তুমি এত ডিটেইলে যাওয়ার দরকার নেই, মোট কথা আরেকটা সম্পর্কে জড়িয়েছে আর কি। হ্যাঁ, এটা যখন বলি তা বলছি যে জাস্ট ফ্রেন্ড, আমরা কথা বলি অনেকদিন, নাম্বার পাই না, হঠাৎ ঢাকা গিয়ে নাম্বারটা পাইলাম কোনো এক বান্ধবীর মাধ্যমে, তখন থেকে কথাবার্তা, মোবাইল চ্যাটিং এ তা আমি বলছি আমার কিন্তু পছন্দ না। এবং সে কিন্তু তোমাকে কলেজ জীবনে একদম সরাসরি প্রপোজ করেছিল, যেটা তুমি অপোজ করেছিলে। আমি চাই না সেটা তুমি আবার কোনো কারণে এটা আবার কন্টিনিউ হোক, বা তোমার দিক থেকে না হলে ওর দিক থেকে হতে পারে। আচ্ছা, আমার মনে হয় ডায়লগ গুলো বাদ দিয়ে বলো কেমন। জি আপু, যাই হোক এরকম করতে করতে সে আমাদের মধ্যে কথা কাটাকাটি, সে এক সময় বাদ দেওয়ার পরে দেখি যে সে অন্য কোনো পন্থা অবলম্বন করলো, যে আর একটা ফেসবুক আইডি খুলে সেখান থেকে আবার চ্যাটিং, সেটাও আমি জানতে পারলাম। যোগাযোগটা থাকলো আর কি। হ্যাঁ, থাকলো। এরপরে মোবাইলে
যোগাযোগ করলো, যেটা আমি বুঝতে পারলাম। এবার ওটা বোঝার পরে সে অন্য কোনো সিম ইউজ করে অন্য কোনো সিম কিনে সেটাতে আবার কথা বললো। তো করতে করতে একটা আমাদের প্রায় বাকবিতণ্ডা হইতো, প্রায় ঝগড়া হইতো। সেখান থেকে খারাপ লাগাটা বেশি থেকে শুরু। তো এখন বিষয়গুলো হচ্ছে যে যে কোনো একটা বিষয় নিয়ে দেখা যাচ্ছে আমি চাচ্ছি না, সে করছে। সরি, আমি যেটা চাচ্ছি না কিন্তু সে সেটা করছে। এইভাবে করতে করতে আমাদের কিন্তু সম্পর্কের আচ্ছা তোমার আওয়াজটা একটু বেড়েছিল আবার কমে গেল। তো এখন হচ্ছে হ্যাঁ। এই বিষয়টা হলো আমি যেটা চাই না সে সেটাই করে, আবার সে যেটা চাচ্ছে না আমি সেটা মানে অটোমেটিক্যালি কেন জানি হয়ে যাচ্ছে, না চাইলেও মনে হচ্ছে যে ঠিক ওই কারণেই মনে হয় আমাদের বিষয়গুলো এরকম হয়ে যাচ্ছে। মানে তোমার কি একটা সন্দেহ কাজ করে যে সম্পর্কটা এখনো চলছে এরকম? হ্যাঁ, কিছুটা হয়, হুম। কিছুটা এরকম মনে করছি। আবার সে যখন অনেক কান্নাকাটি করে বলছে যে আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো, এটা কখনোই না, আমি কখনোই এরকম সম্পর্কে জড়াতে পারি না। কোনো প্রমাণ পাচ্ছো? রিসেন্ট পাস্টে কোনো প্রমাণ পেয়েছো? প্রমাণ কি মানে সবসময় ওই দেখা গেল যে আমি এটা চাচ্ছি, দেখা গেল বাইরে থেকে আসলাম, আমি কলেজ থেকে ফিরলাম, আমি চাচ্ছি যে সে আমার একটা দেখবা আমার কাছে বসুক, কিন্তু না, সে একাই একাই সবকিছু করতে চাচ্ছে। একাই একাই বাজারে যাওয়া, একাই একাই হচ্ছে মার্কেটে যাওয়া, বা একাই ছাড়া অন্য কোনো সঙ্গী সাথী, তার ননদ বা তার সে একাই বাজারে যাচ্ছে। মানে তোমার কথা থেকে যেটা আমি বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে 21 সনের পর থেকে তোমাদের তো বিয়ে হয়েছে 12 সনে, তাই না? আজকে থেকে আরো 12 বছর আগে। তাহলে 12 সনের বিয়ে, তো 21 সনে একটা দুর্ঘটনা হলো যে ও একটা আরেকটা সম্পর্কে জড়ালো। তুমি ওইটারই একটা ক্ষত তো তোমার ভেতরে আছে, কিন্তু সেই ক্ষতটা নিয়েই কি তুমি বয়ে বেড়াচ্ছ, নাকি তোমার মানে আসলেও কোনো ওই সম্পর্কটিতে এখনো মনে হয় আছে? আমার মনে হচ্ছে যে ওখান থেকে এখনো সে মানে বেরোতে পারেনি, কথা বলে, বেরোতে পারেনি। আবার মনে হচ্ছে যে না, সে বেরোতে পেরেছে কিন্তু আমাকে কেন প্রাধান্য দিচ্ছে না, সে একা একাই কিনা। এর আগে কি দিত? এই 21 সনের আগে সম্পর্কের ডায়নামিকটা ভিন্ন ছিল? হ্যাঁ, ভিন্ন ছিল কিছুটা, কিন্তু একেবারেই না। কিন্তু এখন মানে কোনো কথাই কেন জানি শুনছে না, আমি কোনো কথা তার সহ্য হচ্ছে না। আচ্ছা, মানে আমাকেও তার কোনো কিছু। তোমাদের সন্তান আছে কোনো? আমাদের সন্তান আছে আপু, আমার ছেলে একটা, ও হচ্ছে ক্লাস 4 পড়ে, আর মেয়ে হচ্ছে 4+। তো তুমি যে বলছো একা একা মানে চলে যায়, কাউকে সঙ্গে নিয়ে যায় না, কিন্তু তোমাদের ফ্যামিলি টাইম নাই, মানে একসাথে বাইরে যাওয়া? তোমাদের এখন 4 জনের ফ্যামিলি। ওইটা 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 ওই যে ঝগড়াঝাটির পরে সে আমার কাকাতো বোন তাকে নিয়ে যাচ্ছে, বা অন্য মানে তোমাদের 4 জন মিলে মানে একসাথে কোথাও যাওয়া, ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়া, সেগুলো হচ্ছে না? না, হচ্ছে মানে এই যে আশেপাশে দেখা গেল যে ঠিক আছে চলো কোনো আত্মীয়র বাড়ি গেলে 4 জনই একটা বাইকে চলে গেলাম। না না, আত্মীয়র বাড়ি না, আমরা হয় না যে কোথাও একটু ঢাকার বাইরে তো অনেক জায়গা আছে, আমাদের দেখারও জায়গা আছে, সেরকম ভাবে আমরা একটা ফ্যামিলি ট্রিপ করতে পারি না, যে আমাদের ফ্যামিলি শুধু আমরা 4 জন সময় কাটাবো, এটাতে করে বাচ্চাদের সাথে বন্ধনটাও আরো দৃঢ় হয়। তো সেরকম ট্রিপস হয় না তোমাদের? সেরকম ট্রিপ হয় না। আচ্ছা। এবং দেখা গেল কোথাও যেতে চাইলে সে বলে অমুকের সাথে নেই, অমুকের সাথে নেই, মানে আমার যে আশেপাশে। তার মানে কি এটাই বুঝতে পারলাম আমরা যে একটা দূরত্ব যে হয়ে গেছে সেটা আর ঘোচেনি তোমাদের মধ্যে? একটা মাঝখানে কাউকে রাখতে চাচ্ছে, শুধু তুমি আর ও এবং তোমার বাচ্চারা, এরকম একটা পরিস্থিতি সে আর চাইছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা বিষয়। সৌমিত্রের একটা যে অবসর সিনেমা মতো, যেমন যে তার নাতিপুতি হ্যান ত্যান অমুক সমুক ছেলে মেয়ে জামাইকে সবাইকে নিয়ে একসঙ্গে যাচ্ছে। মানে তোমরা যে একটা ফ্যামিলি, একটা ইউনিট, 4 পিপলের একটা ইউনিট, সেই ইউনিটটা মনে হয় যে কেমন জানি আগের মতো নাই আর কি, ইনট্যাক্ট একটা ইউনিট নাই। এবং আমি এখানে চাচ্ছি যে সে আমাকে বুঝুক, আমাকে সময় দিকে, আমার আশেপাশে থাক, আমার কাছাকাছি থাক, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। বিধায় যে কোনো একটা ছোট কাজ ভুল হলেও আমার ওই বিষয়গুলো মনে পড়ছে যে আসলে এরকম কারণে করার কারণেই হয়তো। মানে তোমার ভেতরে যে সন্দেহটা ঢুকেছে ওটা থেকে বেরোতে পারছো না? বেরোতে পারছি না।
এই এবং তো, এটাতে সেই। আমি মানে শান্তিতে যে একটা দিন যাপন এটা করতে পারছি না। আর হ্যাঁ। আমি এটা উপলব্ধি করতে পারছি যে সেও কিন্তু শান্তি পাচ্ছে না। খুব কষ্ট হবার কথা আসলে, হ্যাঁ, এটা তো খুব সেও কষ্ট কিন্তু লাগার শান্তি কথা। পাচ্ছে না যে আমার কোনো কাজ তার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, কিন্তু জোর করে সেটাই মেনে একটা নিচ্ছে। দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে পারস্পরিক। এখন আমরা কি আসলে কাউন্সিলিং এর সময় ইয়া নেব? এখন সেটা এই যে আমাদের আবার অতিথিরা নিশ্চয়ই সুন্দর করে বলবেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে তোমার স্ত্রী এখন এই মুহূর্তে কি ঘুমিয়ে গেছে নাকি কোথায়ও? ও হচ্ছে হ্যাঁ ঘুমিয়ে গেছে। তোমরা দুজন মিলে যদি ফোনটা করতে না খুব ভালো হতো আমাদের জন্য, আমরা একটু আর একটু পরিষ্কার ছবিটা পেতাম আর কি। কেমন? তো তোমার আজকের এখন- প্রশ্নটা একটু করে ফেলো। আমি চাচ্ছি যে এই আমাদের যে দূরত্ব, এই দূরত্ব কমানোর কোনো উপায় বা আচ্ছা, দুজন এই- মিলেই এসে জন্য ফোন করাটা খুব দরকার ছিল, ওই পক্ষ কেউ শুনতে পারলে খুব ভালো হতো। তোমার প্রশ্নটা নিচ্ছি। তুমি এখন এটাতে আপু পড়লে তখন আবার সে মনে করবে যে তাহলে তুমি আমাকে মানসিক রোগী মনে করো। আমি বলছিলাম যে চলো আমাদের না, দূরত্ব সেটা তো বাড়ছে, তুমি আমরা করেই counselling ফেলেছো ফোনটা, তাই না? counselling হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, তুমি একটু লাইনে থাকো। আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা দেখি। কারো কোনো প্রশ্ন আমার আছে? question আছে। জোহরার প্রশ্ন আছে। দর্শক, আপনার বিয়ের পরে 12 বছর হয়ে যে রিলেশনশিপটা, বিয়ের পরে কতটা সময়, কোনো ভালো সময় ছিল আপনাদের মধ্যে? থাকলে কতটা সময় ছিল? অবশ্যই অবশ্যই। যখন সেটা কিনা ছিল- আপনার পাশে, আপনি যেটা চাচ্ছেন যে আমাকে বোঝা, আমার কাছে থাকুক, আমার পাশে থাকুক, এরকম টাইম ছিল? হ্যাঁ, সেটা মনে করেন 5-6 বছর আমরা খুব ভালো ছিলাম। এরপরে যখন আমাদের বেবি আসলো 4 বছরের মাথায়, 4 বছরের মাথায়? 4 বছরের বিয়ের 4 বছরের মাথায় বেবি আসলো। তখন হ্যাঁ, রিলেশনশিপটার মধ্যে কি ছিল? তারপরেও অনেক ভালো ছিল, ভালোই। এই যে তারপরে দেখা গেল যে 18 থেকে একটু মাঝে মাঝে কথায় কথায় খটকা, 19-এ একটু একটু ছোট ছোট, তারপরেও মিনিমাইজ হয়ে যেত, কিন্তু 21-এর পর থেকে সেটা চরম না, পর্যায়ে সেটা তো যাচ্ছে। আপনি বলেছেন, শুনেছি। আমি একটু আগ্রহী ছিলাম ওই অংশটা, খুব সংক্ষেপে, আমাদের সময়টাও তো নাই, কম। তো ওই যে 5-6 বছর একটা সুন্দর সম্পর্ক ছিল, জি। ওই সম্পর্কটার কথা একটুখানি বলবেন খুব ছোট করে? কি ছিল সম্পর্কটাতে? কি- দেখা গেল যে আমি কলেজে জব করি, যাচ্ছি, ঠিক আছে, 7 দিনে যে বা 1 ঘন্টা 2 ঘন্টা পর তুমি কখন ফিরছো, একটু একটু তাড়াতাড়ি ছোট করে করে উত্তর দাও না, আমাদের তো সময় চলে যায় তো। জি আপু, মানে এই বিষয়গুলো কি যে কোনো ছিল, জিনিস- মানে ওয়াজ দেয়ার এনি পার্টিকুলার এলিমেন্ট যেটা তোমাদের সম্পর্কটাকে আরো বেশি মানে সুন্দর করেছে? কোন একটা এলিমেন্ট ছিল কিনা সেখানে? হ্যাঁ, মানে সেটা কি যে ছিল? যে যে বিষয়গুলো আমি আগ্রহ পেতাম সেই বিষয়গুলোতেও কিন্তু তার আগ্রহ ছিল। তার মানে সিমিলার ইন্টারেস্ট ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে দর্শক, ঠিক আছে। হ্যাঁ, আমি ছোট একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যখন বিয়ে করেছিলেন তখন ওনার বয়স কত ছিল? আমরা সেম বয়সী, আমরা ইয়ারমেট ছিলাম। ওকে, কত ছিল আমরা ওনার বয়স আমাদের 28 প্লাস, বিয়ের সময়? 28 প্লাসে আমরা Okay, বিয়ে করি। ঠিক আছে, জি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করছে, তুমি থাকো আমাদের সাথে। রাহাত। আমার কাছে লাগে যে ওনাদের জন্য খুব ভালো হয় যদি কারোর সাথে বসতে পারেন কাউন্সিলিং এর জন্য। এটা খুব Couple- চমৎকার কাজ couple হবে, counseling। কাপল থেরাপি বা কাপল কাউন্সিলিং এর জন্য। আর সেটা বসার আগে ওনারা চাইলে ছোট্ট একটা কাজ করে দেখতে পারেন। উনি চাইলে করতে পারেন, ওনার ওয়াইফ তো এখানে নাই, থাকলে ভালো হতো। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমরা প্রবলেমগুলো নিয়ে অনেক কথা বলি, ওইটা নিয়ে অনেক কথা বলতে ওইটাই প্রকাশিত হয়ে যায় এবং মানুষ বিরক্ত হওয়া শুরু করে। উনি যদি চান যে উনি যেটা চান সেরকম যদি ঘটে, খেয়াল রাখা যে কখন এটা ঘটে, যখনই ঘটবে তখন ওনাকে বলা যায় আমার খুব ভালো লেগেছে তুমি আমার পাশে ছিলা। এখন তো ঘটে না, ওইটা এখন হয় তো- কি, মানে কিছু না কিছু তো ঘটেই, প্রবলেমগুলো মানে যতই হোক অ্যাপ্রিশিয়েট করা আর কি। ওই জিনিসটাকে মনে করে দেয় যে না এটা আমার ভালো লেগেছে। তখন যেটা হয় মানুষ দেখে যে আমরা এরকম করলে খেয়াল করে কেউ, ওই কাজটা বেড়ে যায়। যেমন আমরা যখন ছাত্র দেখে বলি যে তুমি ভালো রেজাল্ট করছো, তখন কিন্তু ওর পড়ার আগ্রহটা বেড়ে যায়। আর যখন বলে দুষ্টুমি করছো তখন কিন্তু পড়ার আগ্রহটা কমে যায়। তো ওনার ওয়াইফের সাথে ওই সার্কেলটা বোধহয় অ্যাক্টিভেট হয়ে গেছে যে নেগেটিভ নিয়ে কথা হচ্ছে সারাক্ষণ। এবং যদি আমার হাজবেন্ড সারাক্ষণ আমাকে বলে তুমি এটা করো না করো না, ওইটা করো না করো না, স্বাভাবিকভাবে ওই ওয়াইফ তো ওনার পাশে এসে বসতে চাইবেন না। সেটাই। উনি যদি বরং ভালোটা বলতে শুরু করেন, দেখা যায় ওয়াইফও তার পাশে এসে বসবে। আরেকটা চেষ্টা প্রশ্ন করবে। আমি করতে চেয়েছিলাম, ভুলে গেছি। সেটা হচ্ছে ওদের ফিজিক্যাল ইন্টিমেসিটার কি অবস্থা, সেটা আমার মাথায় ছিল বাট সামহাও ওটা অনুমান করা হয়নি। যায় কারণ যেহেতু ক্ষতিগ্রস্ত মানসিকভাবে একটু দূরত্ব সৃষ্টি হচ্ছে, ফিজিক্যাল ইন্টিমেসিটাও তখন কমে যায়, অনুমান করা যায় সেটা একটু জিজ্ঞেস আর করলে ওয়াইফ ভালো তো হতো। অ্যাভয়েডই করছেন। আমি 2টা পয়েন্ট বলতে চাই ম্যাডাম। একটা পয়েন্ট হচ্ছে ওনাদের একটা রিলেশনশিপ 5-6 বছরের একটা গুড রিলেশনশিপ ছিল,
শুধু 21 সালের ঘটনা না, তার আগে থেকেই গ্র্যাজুয়ালি এটা অন্যরকম হওয়া শুরু করলো। তা আমি ডিটেলসে জানি না, আমি অনুমান করছি, আমার কাছে মনে হচ্ছে ওয়াইফের বর্তমান আচরণটা শুনে যে ওখানে কিছু ছিল তাদের ইন্টারাকশনের মধ্যে, তাদের কথোপকথনের মধ্যে, তাদের সব কিছুর মধ্যে আস্তে আস্তে ওয়াইফ সম্ভবত এখন রিঅ্যাক্টিভ হয়ে আছেন, এটা একটা। আর কামরুজ্জামানের সাথে আমি খুবই একমত যে কাপল একসাথে বসা, আমি এই কাপলের জন্য বলবো যে ম্যাডাম এই যে আমাদের ঘড়িটা ঘুরছে একটু পর, মানে সামনের দিকে যাচ্ছে, পিছনটা আমরা আনডু করতে পারি না। তো এই কাপল যদি একসাথে কোনো প্রফেশনালের সাথে গিয়ে কাপল কাউন্সেলিং করেন, ওনারা এই জিনিসটা শিখতে পারেন যে প্রেজেন্টে ফোকাস থেকে রিলেশনশিপটা কেন ওয়ার্কআউট করছে না, কি করলে ওয়ার্কআউট করবে, ওয়ে ফরওয়ার্ড, সামনের দিকে যাওয়া, পিছনটাকে অফ করা। আর আমার কাছে মনে হচ্ছে ওনাদের যে কথোপকথনের যে প্রক্রিয়াটা, কিভাবে কথা বলেন, হাজব্যান্ডের কাছ থেকে যে আপনি বারবার বলছিলেন যে ওয়াইফ থাকলে ভালো হতো, আমারও মনে হয়েছে যে ওয়াইফ যখন কথা বলতেন একটা ভিন্ন একটা উনার পার্সপেক্টিভ, ওয়াইফের পার্সপেক্টিভটা আমরা পেতাম। তো এই জায়গাটায় ওনারা আমার মনে হয় প্রফেশনালের সাথে বসলে ভালো হবে। ওনাদের কথোপকথনটা, কমিউনিকেশনটা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা বলে আমার কাছে লেগেছে। একটু আমি কাপল থেরাপিতে যেটাকে ইম্পর্টেন্স দেই সেটা হচ্ছে যে শুধুমাত্র দুজনের কমিউনিকেশন না, দুজনের ফেলে আসা অতীত আছে থাকে, কিন্তু তাদের যে ব্যক্তিত্বটা গঠন হয়েছে, আমাদের ব্যক্তিত্ব তো খুব ছোটবেলায় গঠন হয়ে যায়, ওটারও কিন্তু ইম্প্যাক্ট আমাদের যে কোনো রিলেশনশিপে পড়ে এবং কাপল রিলেশনশিপে আরো বেশি পড়ে। ওই জন্য অনেক মানে ইন্ডিভিজুয়াল সেশনও খুব দরকার হয় আসলে, মানে শুধু কাপল না, আসলে ইন্ডিভিজুয়ালি আসলে অনেক সময় হয় কি কাপল হিসেবে বসলে অনেক কথা কিন্তু পার্টনারের সামনে, অনেকে বিশেষ করে আমাদের বাঙালি সমাজে ধরো শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে খুব একটা ভালো আচরণ পায়নি, সেটা হয়তো তার পার্টনারের সামনে বলতে চাচ্ছে সহজভাবে বলতে পারে, সেটা একটা ব্যাপার। তারপরে দুজনেরই বেড়ে ওঠাটা কিন্তু ভিন্ন ছিল। তো সেই বেড়ে ওঠার সময় যেমন আমরা 3টা জেনারেশন বোঝার চেষ্টা করি, সে বেড়ে ওঠার সময় যে তার মা বাবার সাথে তার কি ধরনের অভিজ্ঞতা, তার মা বাবা তার মা বাবার সাথে কিভাবে অভিজ্ঞতা করেছে, সবকিছুই তো সবকিছু 3টা জেনারেশনের একটা কিন্তু ইম্প্যাক্ট আমরা দেখতে পাই একটা মানুষের মধ্যে। আমি ঠিক প্রাথমিক পর্যায়ে কথা বলছিলাম, আমি যখন কাপল থেরাপি করি এই জিনিসটা খুব হেল্পফুল লাগে। আমি একদম পুরো শতভাগ একমত আপনার সাথে। শুরুতে কমিউনিকেশনটা ঠিক করলে হয় কি একটা গ্রাউন্ড তৈরি হয়, তারপরে আস্তে আস্তে সব কাজগুলা করা যায় এবং প্রয়োজনে আগে তৈরি করা দরকার। আমি আবার তোমার উল্টোটা বলবো, কারণ কমিউনিকেশন হবে না আনলেস there is an obstacle। ভিতরে যখন একটা বাধা থাকে তখন কমিউনিকেশনটা বারবার বাধা প্রাপ্ত হয় আর কি। ওই বাধাটাকে, ওই গিটটা খোলা আসলে বেশি দরকার। যাই হোক, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের আর ফোন নিব না আমরা আজকে। তুমি কিছু বলতে পারোনি আজকে টপিকটা নিয়ে, যদি তুমি একটু আলোকপাত করো। টপিকটা নিয়ে বলিনি? ও আচ্ছা, না কামরুজ্জামান বলেছে, তোমাকে দিতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম, ভুলেই গেছি, আমি ভেবেছি যে আমি বলেছি। তো আমি যেটা ভাবছিলাম যে একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, আমি উদাহরণটা হয়তো সহজ হতে পারে, আমি ঠিক নিশ্চিত না। যেমন আমি যে এখানে কথা বলছি, আপনি আমার অন্য টিচাররা সবাই সাইকোলজিতে পড়িয়েছেন, অনার্সে পড়িয়েছেন, এরপরে অ্যাপ্লাইড সাইকোলজিতে গিয়ে একটা টেমপ্লেট, মেন্টাল হেলথে কাজ করতে হলে এই একটা টেমপ্লেট ছিল, একটা ট্রেনিং ছিল আমার, একটা বেসিক ট্রেনিং, তারপরে অ্যাডভান্স ট্রেনিং, তারপর আমি এখন কাজ করি। তো একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, বাচ্চাটার যেই ছকটা, প্রথম যে টেমপ্লেটটা পায় সেটা বাবা মার কাছ থেকে পায়, এবং বাবা মার কাছ থেকে যেটা পায়, যে পরস্পরের চোখে ভালোবাসা, এই যে পুরো ইন্টারাকশন, এইটা তার প্রথম দীক্ষা যে এই বাচ্চা এই বাসার বাইরে পৃথিবীতে অন্য মানুষের সাথে কিভাবে ভালোবাসা দিবে, কিভাবে নিবে, এই যে ট্রেনিংটা। এবং এই ট্রেনিংটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা একটা আমার কাছে মানে ফান্ডামেন্টাল একটা, আমাদের যেমন ফুড একটা মৌলিক চাহিদা, তো মনের একটা মৌলিক চাহিদা হচ্ছে যে আমি বিলং করব, আমি অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হব মানুষের কাছে, ভালোবাসা পাবো, ভালোবাসা, এগুলো তো একদম মৌলিক একটা চাহিদা। তো এই জিনিসটা, এই প্রশিক্ষণটা তো একদম ফার্স্ট হচ্ছে বাসায়, বাচ্চাটা যখন বড় হচ্ছে। তো এটা যদি চোখের সামনে বাবা মার পরস্পরের প্রতি, আর অভিব্যক্তি, যেটা চোখে মুখে যে অভিব্যক্তির কথা, আবেগীয় অভিব্যক্তির কথা যে আপনি বলছিলেন, ভালোবাসা তো খুবই অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, আবেগীয় একটা জিনিস। তো এটা যদি ভেতরেই থাকে, আমি যদি একেবারে চুপ ভেতরেই যদি এটা থাকে, এটা তো বাইর হইতে হবে, এটা তো বাচ্চাটার বুঝতে হবে। তো এই জিনিসটার প্রকাশ করাটা এত গুরুত্বপূর্ণ বাবা মা দুজনের প্রতি এবং বাচ্চার প্রতিও। তো এই
প্রশিক্ষণটা, এই যে টেমপ্লেটটা বাচ্চা পায়, মূল কথা হচ্ছে বাচ্চাটা টেমপ্লেটটা পাচ্ছে প্যারেন্টসের কাছ থেকে সর্বপ্রথম। এই অভিব্যক্তি, এই ভালোবাসার যে প্রকাশ, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, বাচ্চাটার বাবা মা দুজনে করছে, এটা দিয়েই সে পৃথিবীতে চলার দক্ষতাটা অর্জন করে। আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই ম্যাডাম, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই যে বাচ্চাটা বড় হচ্ছে, এটার যদি অভাব থাকে, সে যদি রিজেকশন পায়, সে যদি দেখে যে বাবা মা একজন আরেকজনের ভালোবাসছে না, ওই ব্যক্তিটা নেগেটিভ রিজেকশন পাচ্ছে, এই বাচ্চার যে সাইকোলজিক্যাল স্টেট, তার মনের উপর একটা ছাপ পড়ছে। এইটা তো সোশ্যাল, এই যে খুব বেশি স্ট্রং রিজেক্টেড যারা হয়, তারা কিন্তু যে সোশ্যাল যে ক্রাইমগুলো, সোশ্যাল রিজেকশন যে হয়, যত রাগমূলক ভায়োলেন্স যত আছে সোসাইটিতে, সেটার রুট কিন্তু, এবং আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন যে যত রিসার্চ আছে, ফাইন্ডিংস, এক কথায় আপনি সবসময় যেটা বলেন যে চাইল্ডহুডে যত অঘটন, যত ভায়োলেন্স, যত কিছু চাইল্ডহুডে গোড়াতে গিয়ে দেখেন বাবা মার পারস্পরিক ভালোবাসা ছিল না, বাচ্চাটা রিজেকশন পেয়ে আসছে। তো সোশ্যাল রিজেকশনে যখন বাচ্চাটা হচ্ছে, সে তো আবার সেই জিনিসই ইন্টারেক্ট করছে, সেই জিনিসই বাচ্চা রিজেকশন পেতে হবে না, বাচ্চা যদি ওদের মধ্যেও রিজেকশন দেখে, সেটাও ওইটাই তো রিপল ইফেক্ট ওর সিস্টেমের মধ্যে। মানে সেটাই বললাম যে একটা টেমপ্লেট, একটা ছাপ বাচ্চা পাচ্ছে। তো এটা এত ইম্পর্টেন্ট, এই জন্য সাইকোলজিস্টরা এত মানে গুরুত্ব দিয়েছেন পৃথিবী জুড়ে যত তত্ত্ব মতবাদ আছে, এটা এতটা ইম্পর্টেন্ট। আমার খুব দুঃখ হচ্ছে, কারণ বাবা মা একটা জিনিস কামরুজ্জামান বলছিলেন, বাচ্চা বুঝবে না, আচ্ছা বাচ্চা আরেক রুমে, ঝগড়াটা এই রুমে করি। মানে বাচ্চাকে যে এত বোকা মনে করে মানুষ, মানে এটা যে কত মানে ব্যাঠিক সঠিকের হচ্ছে তো এই ভুল, মানে এই জিনিসটা আমি আমার আশেপাশেও দেখেছি। ও বুঝবে না, ওকে। ওই আমাকে একজন কাপল বলেছিল, ওর তো মাত্র 5 বছর। হ্যাঁ, ওর তো মাত্র 5 বছর। বাচ্চার মধ্যে 1 বছরের বাচ্চাও যে বুঝে, এটা আমি একদিনের বাচ্চাও যে বুঝে, আমি বাংলাদেশের যারা দেখছেন, বলা হয় যে লাস্ট ট্রাইমেস্টার থেকে, এক্স্যাক্টলি, যেহেতু লাস্ট ট্রাইমেস্টারে বাচ্চা শেষ 3 মাসে ওর নিউরনগুলো মাল্টিপ্লাই করতে থাকে। সো নিউরন যত মাল্টিপ্লাই করে, ব্রেনের সাইজ তত বড় হয়। তখন যদি মার খুবই একটা কষ্টের জীবন থাকে শেষের দিকে, সেটার ইম্প্যাক্ট ওর ব্রেনের উপর পড়ে, ব্রেনটা একটা চাপ বোধ করে তখন। আমি বাংলাদেশে যত মানুষ দেখছে প্রোগ্রামটা, শুনি এখন, হ্যাঁ, যত মানুষ এই প্রোগ্রামটা দেখছে, গ্রেট কনগ্রেচুলেশনস টু ইউ ম্যাডাম, যে এই প্রোগ্রামটা আপনি যে করেছেন, এটা মানুষের এত উপকার হয়েছে। আমি সব মানুষের জন্য বলছি, আমি মানুষগুলোর জন্য বলছি যে বাচ্চা পৃথিবীতে দাওয়াত দিয়ে আনার আগে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা নিয়ে দয়া করে যেন ওনারা একটু সচেতন হন। নিজেরা সচেতন হলে অনেক হয়ে যায়। আনলে বিয়ে টিকবে তো, কি করবে? আমার কিছু বলার নেই, কিছু বলার নেই। ওকে, তুমি আর কিছু? তাহলে শেষ করে দিতে পারি, আমাদের শেষ ঘন্টা বেজে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করতে হবে এখন, একেবারেই মানে সময় নাই। আমরা আগামী অনুষ্ঠানটা করব ঈদের পরে। আজকে তো বিয়ে করতে গেলে বিয়ে চলে এসছে আমার মুখে। ঈদের পরে আমরা আগামী অনুষ্ঠানটা করতে পারবো ইনশাল্লাহ। সেদিন আমরা যেটা আলোচনা করব, যে অনেক মানুষ আমাদেরকে এসে বলে যে আমি না এত বেশি শেয়ার করে ফেলি, তখন কিন্তু মানুষ এটা সুযোগ নেয়, আমি কেন এত শেয়ার করি। তো আবার কেউ আছে একেবারেই শেয়ার করে না, একেবারেই সে ভীষণ নিজের মধ্যে কথা রেখে দেয়। তো এই যে কেউ অতিরিক্ত শেয়ার করে এবং কেউ যে একেবারেই শেয়ার করে না, এই যে পার্থক্য মানুষের সঙ্গে মানুষের, এই পার্থক্যটা কেন হয়, সেটা নিয়ে আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি, অ্যাডভান্সড ঈদ মোবারক জানাচ্ছি। শুভরাত্রি, বিদায় নিচ্ছি।